থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় একটু সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা এটা যদি একটু দুই একজন একটু জানাও তাহলে আমার কাছে মনে হয় সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে, কথা শুরু করতে সুবিধা হবে। থ্যাংক ইউ। ওকে, অনেক শোভা, থ্যাংক ইউ। আমরা আমাদের আজকের টপিকে যাই। এটা আজকের জন্য একটু ছোট টপিক, মাঝখানে 2 দিন তো আমরা আসলে একটু অনেক মানে আলোচনা যে টাইম ফ্রেমের মধ্যে চিন্তা করেছি তার থেকে একটু বেশি হয়েছে, অনেকটাই বেশি হয়েছে। থ্যাংক ইউ। আজকের যে টপিক সেটা হচ্ছে খাবার পরিপাকের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য এনজাইমের কি ভূমিকা আছে, হরমোনের কি ভূমিকা আছে, এবং এর সাথে স্থূলতা, বিএমআই, এটা একটু কম গুরুত্বপূর্ণ, একদম শেষে গিয়ে আমরা 5 মিনিট দেখব। একদম শুরুতে যদি বলি খাবার পরিপাকের যে প্রক্রিয়া, আমরা আমাদের চ্যাপ্টারের নাম নিশ্চয় মনে আছে, পরিপাক ও শোষণ। পরিপাক ও শোষণ। এখন এই পরিপাক বলতে আমরা জানি খাবারের বড় কণা কোনো প্রক্রিয়ায় ছোট কণায় পরিণত হবে, এই যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়ার নাম হচ্ছে পরিপাক বা ডাইজেশন। খাবার পরিপাকে এনজাইম এবং হরমোন, এই দুইটা শব্দ, এই দুইটা রাসায়নিক উপাদান যে আসছে, আমরা তো আগের ক্লাসে এটা জেনেছি যে এনজাইম কি, হরমোন কি। আমরা যদি একটু মনে করি, আমাদের বডিতে কিছু গ্রন্থি আছে যেগুলোর ভিতরে নালী থাকে, সেই গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক উপাদানের নাম হচ্ছে এনজাইম। আর কিছু গ্রন্থি আছে উল্টা, নালী নাই, সেগুলো থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থের নাম হচ্ছে হরমোন। এই এনজাইম এবং হরমোন খাবার পরিপাকে কিভাবে ভূমিকা রাখে? তবে তুমি নিশ্চয়ই বই যতটুকুই তোমার পড়া হয়েছে, বারবার বারবার তুমি একটা জিনিস খেয়াল করেছো, সেটা হচ্ছে খাবার পরিপাকে মূলত এনজাইম নিয়েই কথা। এই এনজাইম কাজ করে, ওই এনজাইম কাজ করে, এইভাবে কাজ করে, এইটা পরিপাক করে, এইটা উৎপন্ন করে, এই ধরনের ব্যাপার। তাহলে হরমোনের ভূমিকা আসলে কিভাবে, হরমোন কিভাবে কাজ করে খাবার পরিপাকের ক্ষেত্রে, আমরা একটু এটার মধ্যে যাই। একটা ছবি দেখতে পাচ্ছ এখানে, দুইটা ছবি দেখতে পাচ্ছ, দুইটা ছবি জোড়া লাগানো। একটা ছবিতে আমরা একজন ফুটবল প্লেয়ারকে দেখতে পাচ্ছি, ফুটবল এটাকে টার্গেট করে দৌড়াচ্ছে, গোল করতে চায়, এদিকে যাবে ওদিকে যাবে, কিক নিবে, মানে তার কিছু দক্ষতা, তার কাজ আছে, সেই কাজ হচ্ছে গোল দেওয়া, প্রতিপক্ষের রক্ষণ ভাগকে চূর্ণ বিচূর্ণ করে গোল দিয়ে দিবে। এটা হচ্ছে এই ফুটবল প্লেয়ারের কাজ, এই ফুটবল, ঠিক আছে? মানে পারলে সে ফুটবলকেই চূর্ণ বিচূর্ণ করে, ঠিক আছে? আর এই ধরনের যে ভদ্রলোকগুলাকে আমরা দেখি, ফুটবল, যারা ফুটবলের ফ্যান যারা আছে, আর্জেন্টিনার ফ্যান, ব্রাজিলের ফ্যান, যেটাই হোক, তারা নিশ্চয়ই, আমরা বিশ্বকাপ মাত্র হয়ে গিয়েছে, মাত্র বলতে তাও তো বছর পার হয়ে গেল, এই তোমার সিনারিটা আমরা দেখি ফুটবল মাঠে কাদের জন্য? এরা হচ্ছে ফুটবল কোচ, এরা কিন্তু মাঠের মধ্যে ঢুকবে না, এরা ফুটবল নিয়ে কোনো দৌড়াদৌড়ি তাদের নাই, প্রতিপক্ষের রক্ষণ বাক্যে চূর্ণ বিচূর্ণ করার জন্য তাদের সরাসরি কোনো ভূমিকা নাই, কিন্তু তারা কি করে? তারা গাইড করে। কিভাবে গাইড করতেছে? খেলোয়াড়দেরকে কাউকে ধমক দিচ্ছে, কাউকে চিল্লায় বলতেছে এদিকে যাও, ওদিকে যাও, ওদিকে ওই সাইড খালি পড়ছে, ওকে ট্যাকেল করো, তাই তো কোচের কাজ। আমাদের আজকের পড়ার শুরুতে আমরা মাথায় রাখি যে খাবার পরিপাকের জন্য এনজাইমগুলা খেলোয়াড়দের মতো কাজ করে, হরমোন
কোচের মতো কাজ করে। তার মানে হচ্ছে তুমি নিশ্চয়ই বুঝতেছো আমাদের বডিতে এনজাইম, হরমোন এগুলো হচ্ছে রাসায়নিক পদার্থ, কেমিক্যালস। পুরো বডিতে, হিউম্যান বডিতে কেমিক্যালসের খেলা চলতেছে। এই যে তোমার ক্লাস করতে যদি ভালো লেগে থাকে, এখানে আমার কোনো ভূমিকা নাই, কেমিক্যালসের ভূমিকা। আমাদের হরমোন আছে যেটা তোমার ভালো লাগার জন্য, হ্যাঁ ঠিক আছে, আরো আনুষঙ্গিক কথাবার্তা আসতে পারে। কোনো কারণে ক্লাস ভালো লাগে না, অথবা তুমি ক্লাসের মধ্যেই নাই, পরে ক্লাস দেখবা, স্যাড কোনো কারণে, কেমিক্যাল। ঠিক আছে, তুমি অনেক বেশি ইন্সপিরেশন ফিল করতেছো, পড়তেই হবে আজকে একেবারে জিওলজি একটা চ্যাপ্টারের সিস্টেম তো বুঝে ফেললাম, পুরো জিওলজি আজকে আর কালকে পড়ে ফেলবো, অনেক ভালো লাগতেছে পড়তে। কেমিক্যালস, ঠিক আছে। তো এখানে খেয়াল করো, এনজাইমও রাসায়নিক পদার্থ, হরমোনও রাসায়নিক পদার্থ। আর এনজাইম ডিরেক্টলি খাবারের সাথে খেলবে, খাবারকে চূর্ণ বিচূর্ণ করবে। আমাদের যত কার্বোহাইড্রেট আছে সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ছোট কণায় পরিণত করবে। আমাদের যত প্রোটিন আছে সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ছোট কণা অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে, এভাবে। আর কোচ হিসেবে কাজ করে হরমোন। হরমোন গাইডলাইন দেবে, হরমোন গাইডলাইন দিবে। পাকস্থলীর মধ্যে খাবার ঢুকছে, অথবা মুখের ভিতরে খাবার ঢুকলো, অথবা ধরো পাকস্থলীর ভিতরে খাবার ঢুকলো, এই খাবারের ঢোকার সাথে সাথেই ওখানকার কোন একটা হরমোন এনজাইম গুলাকে ডাকা শুরু করলো, অথবা এনজাইম যে জায়গা থেকে নিঃসৃত হয় সেগুলাকে ডাকাডাকি শুরু করলো যে খাবার ঢুকছে, এবার কিন্তু তোমার দায় দায়িত্ব আমি দেখতেছি ঠিকঠাক আছে কিনা সবকিছু, কতটুকু লাগবে এনজাইম না লাগবে আমি দেখতেছি, অসুবিধা নেই। কিন্তু তোমরা মাঠে নেমে যাও, তোমরা খাবারকে চূর্ণ বিচূর্ণ করে গোল দিয়ে দাও। গোল দেওয়াটা মানে কি, কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজ বানাও, প্রোটিন জাতীয় খাবারকে ভেঙে অ্যামিনো অ্যাসিড বানাও, লিপিড জাতীয় খাবারকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বানাও। এটাই তো থিম, কিন্তু এটাই। এখন এই থিমের দিয়ে যদি আমাদের কাজ হয়ে যেত তাহলে তো একদম খুব চমৎকার ব্যাপার, আমাদের সবাই খুশি। কিন্তু দুঃখজনক, দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের বইয়ের মধ্যে অনেকগুলা এনজাইমের নাম, অনেকগুলা হরমোনের নাম আছে যেগুলো ইংরেজি বাংলায় লেখা, উচ্চারণ কাছাকাছি, এই জন্য বিরক্ত হই আমরা। কিন্তু কিছুই করার নাই, যেহেতু টার্গেট হচ্ছে আমার জিপিএ 5 লাগবে, টার্গেট হচ্ছে আমার গভর্নমেন্ট মেডিকেল কলেজ লাগবে, সেই জন্য ওই বিরক্তিকে এক পাশে ঠেলে দিয়ে চেষ্টা করতে হবে একটু টেকনিক্যালি মনে রাখা যায় কিনা এই যে এনজাইমের কাজকর্ম, এই যে হরমোনের কাজকর্ম আজমল স্যারের বইয়ে যেভাবে আছে। মূলত আজমল স্যারের বই ঠিকভাবে পড়লে আলিম স্যারের বইয়ের মধ্যে খুব বেশি পাজেল হওয়ার কোনো সুযোগ নাই। আমরা যদি এখন একটু দেখি, আমরা কিন্তু থিমটা দেখতে চাচ্ছি। থিম যেটা মানে আমরা পড়ায় ঢোকার আগে একটু পুরো ফ্রেমওয়ার্কটা ঠিক করে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে খাবার পরিপাকের প্রক্রিয়া আমাদের আলোচ্য বিষয়। এটা পরিষ্কার, মানুষের পরিপাক নালীর ভিতরে খাবার পরিপাক হবে। রক্ত নালীর ভিতরে কি খাবার পরিপাক হবে? না। লসিকা নালীর ভিতরে না, পরিপাক নালীর ভিতরেই হবে। রেচন নালীর ভিতরে রেচনের কাজকর্ম হবে, শ্বাসনালীর ভিতরে শ্বাসের কাজকর্ম হবে। এই পরিপাক নালীর অংশগুলো আমরা পড়ছিলাম মুখছিদ্র, মুখবিবর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, তাই তো? এখন এই পরিপাক নালীর ভেতরে খাবার পরিপাক হয়, এই কথার মানে কি পরিপাক নালীর প্রত্যেকটা অংশের মধ্যেই খাবার পরিপাক হচ্ছে? না, নির্দিষ্ট 3টা অংশের মধ্যে খাদ্য পরিপাক হয়। 3টা অংশ যদি আমরা একটু খেয়াল করি, কোন 3টা অংশ? ময়ের ভিতরে হবে, পয়ের ভিতরে হবে, ডয়ের ভিতরে হবে। খেয়াল করে দেখো, আমরা ক্ষুদ্রান্ত বৃহদান্ত বলছি, বাট ক্ষুদ্রান্ত বৃহদান্তের আরো অংশ আছে না? আছে তো? তুমি চিন্তা করে দেখো কি কি অংশ আছে ক্ষুদ্রান্ত। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ওকে, বৃহদান্তের মধ্যে সিকাম, কোলন, মলাশয়, এই এত এত অংশের মধ্যে আমরা বললাম এই ম, প, ড, এই 3 জায়গা ছাড়া আর কোথাও খাদ্য পরিপাক হয় না, আর কোথাও না। অপশন অন্য কিছু থাকলে ওগুলা বাদ। যদি বলে দিল যে এই খাবার কোথায় পরিপাক হয়,
অপশনের মধ্যে জেজুনাম আছে, ইলিয়াম আছে, বাদ ওগুলা। কারণ আমরা জানি ম প ড, প্রথম অক্ষর লিখছি কেন? ম দিয়ে হচ্ছে মুখের ভিতরে, মুখবিবর। পতে তুমি নিশ্চয়ই বুঝতেছো পাকস্থলী। ড দিয়ে ডিওডেনাম। তাহলে ক্ষুদ্রান্তের অংশগুলো তিনটা, কিন্তু ডিওডেনামের মধ্যে হয়, অন্যগুলোর মধ্যে হয় না। তাহলে আমাদের কি মনে থাকবে এটা? মুখবিবরে খাদ্য পরিপাক হয়, পাকস্থলীতে হয়, ডিওডেনাম হয়। এখন তুমি বলবা যে আর কি কোনো অংশ আছে? আছে না? মুখবিবরের পরে তোমার গলবিল আছে, সেখানে হবে না। অন্ন নালী আছে, সেখানে হবে না। পাকস্থলীর পরে আর কোন অংশ আমরা নাই, সরাসরি ডিওডেনাম বলি। ডিওডেনামের পরে জেজুনাম আছে, সেখানে পরিপাক হবে না। ইলিয়ামের মধ্যে পরিপাক হয় না, বৃহদান্তের মধ্যে তো হয়ই না। তবে কথা আছে। কথা আছে কি? এই যে বললাম, কেউ না কেউ ভুল ধরবে, বলবে যে এটা কি বলতেছে, বৃহদান্তের মধ্যে খাবার পরিপাক হয় না। হ্যাঁ, বৃহদান্তের ভিতরে সেলুলোজ এবং হেমিসেলুলোজ জাতীয় কিছু খাবার, যেমন ধরো আমরা বিশেষ করে যে ভেজিটেবল গুলা খাই, ধরো কেউ লাল শাক পছন্দ করে, পালং শাক পছন্দ করে, এগুলা পরিপাকের জন্য কোনো এনজাইম নাই। আরে পরিপাকের জন্য এনজাইম লাগবে না? নাই। কিন্তু এগুলা যখন বৃহদান্তের ভিতরে যায়, ধরো সিকাম কোলনের মধ্যে যাচ্ছে, তখন ওখানে কিছু মিথজীবী ব্যাকটেরিয়া আছে, কিছু এককোষী প্রাণী আছে। ওয়ান সেল, একটা কোষ। পুরা বডির মধ্যেই ব্যাকটেরিয়া। এত মানে যতই আমরা যাই করি না কেন, ব্যাকটেরিয়া একদম ভালো মন্দ মিলিয়েই চলতেছে। আমাদের বডিতে কিছু মিথজীবী ব্যাকটেরিয়া আছে, মিতালি, বন্ধুত্ব, সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। ওই ব্যাকটেরিয়াগুলো সেলুলোজ এবং হেমিসেলুলোজকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায়, যেটা বাংলা হচ্ছে গাজন, ওই প্রক্রিয়ায় ছোট ছোট কণায় ভাগ করে। যদি তুমি শাক জাতীয় কিছু খাচ্ছ, এই জন্য বলা হয় যে হ্যাঁ, বৃহদান্তের মধ্যেও খাবার পরিপাক হয় ওই অর্থে, ওই গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কিছু ব্যাকটেরিয়া বা এককোষী প্রাণী দিয়ে। তবে সেটা শতকরা পরিমাণে এতটাই কম, আর তুমি যদি শাক না খাও তাহলে তো ওটা হিসাবের মধ্যেই থাকলো না। এই জন্য মূলত এই তিন জায়গায় খাদ্য পরিপাক হবে। এখন দেখো যে এই তিনটা অংশের মধ্যে খাবার পরিপাক আসলে কিভাবে হয়, আমরা কি পয়েন্টগুলো মনে রাখবো, এরপর পরে পরে যতটুকু পারা যায়। তোমাদের সামনে বই রাখার কথা বলছিলাম, নিশ্চয়ই বই আছে। খেয়াল করে দেখো, আমরা বলছিলাম বিজ্ঞানীদের ভাষায় এখন পর্যন্ত যা আবিষ্কার করছে বিজ্ঞানীরা, হ্যাঁ, নতুন নতুন কত কিছু আসে না? একসময় মুরব্বীরা বলতো যার হয় যক্ষা তার নাই রক্ষা। এখন তো ব্যাপারটা এরকম না। একসময় ভিব্রিও কলেরা দিয়ে যে কলেরা হইতো, এক গ্রামে শুরু হইলে ওই গ্রামের ম্যাক্সিমাম মানুষই দেখা যাচ্ছে যে মারা যাচ্ছে। এখন ব্যাপারটা এরকম না। নতুন নতুন অনেক কিছু আসতেছে, সায়েন্টিস্টরা অনেক কিছুই বের করতেছে, আবার ফেইলও করতেছে। কোভিড-19 নিয়ে কি দশা ছিল সারা ওয়ার্ল্ডের মধ্যে। ভ্যাকসিন, তখন একেবারে ভ্যাকসিন দিতেই হবে, না দিলে কোথাও দেশের বাইরে যাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া না, মাস্ক, কত কিছু। এখন আবার আলটিমেটলি বেরোচ্ছে যে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিছু কিছু কোম্পানির ভ্যাকসিনে মায়োকার্ডাইটিস ডেভেলপ করতেছে, হার্টের মধ্যে প্রবলেম তৈরি হচ্ছে। আল্লাহ জানে সবকিছু ভালো। আমরা যেখানে ছিলাম, বিজ্ঞানীরা বলছে খাবার 6 প্রকার: কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, মিনারেলস আর ওয়াটার। তো ভিটামিন, মিনারেলস, ওয়াটার এগুলো তো পরিপাক হয় না, বাদ। তাহলে পরিপাকের জন্য টার্গেট বস্তু 3টা: কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। আমরা এখন মনে রাখবো যে এই 3টা খাদ্য, 3 ধরনের খাদ্য কি সব জায়গায় পরিপাক হবে? মুখের ভিতরে সব খাবার পরিপাক হবে? পাকস্থলীতে সব খাবার, ডিডনের সব খাবার, কি ব্যাপারটা কি? বা পরিপাক কি মুখের মধ্যে সব শেষ হয়ে যাবে? তাহলে তো আমরা মুখে খাবার নিয়ে বসে থাকতাম, চিবাইতেছি 2-3 ঘন্টা ধরে চিবাইতেছি, শুধু পরিপাক শেষ, ভিতরের দিকে পাঠিয়ে দিলাম। না, ব্যাপারটা এরকম না। খেয়াল করো, মুখের ভিতরে এক ধরনের খাদ্য পরিপাক হয়। ক লিখছি কি? ক দিয়ে হচ্ছে কার্বোহাইড্রেট। মুখের ভিতরে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক হয়, যেটার বাংলা হচ্ছে শর্করা বা শ্বেতসার, যাই বলি। তাহলে এখন পাকস্থলীতে কি অবস্থা? এই কার্বোহাইড্রেট বাদে বাকি যে 2টা আছে, প্রোটিন
লিপিড, তাই না? কার্বোহাইড্রেট বাদে বাকি দুটা প্রোটিন আর লিপিড। আর ডিউডেনামের মধ্যে কপালে যা আছে সব কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, 3 ধরনের খাদ্যই ডিউডেনামে পরিপাক হয়। এখন তুমি বলো যে এগুলো মিলে মিলে যে বলতেছেন এরকমই ব্যাপারটা, এটা সৃষ্টিকর্তা কি এভাবে মিলে মিলে করছে? ব্যাপারটা একেবারেই এত সরলীকরণ করা যাচ্ছে না। কেন যাচ্ছে না খেয়াল করে দেখো। মুখের মধ্যে কার্বোহাইড্রেট পরিপাক হয়, ঠিক আছে, কিন্তু এই কার্বোহাইড্রেট পরিপাকের হালকা একটু ঘটনা পাকস্থলীর মধ্যে আছে, হালকা যেহেতু এই জন্য এটাকে বিবেচনা নেওয়া হচ্ছে না, এখানেই ঘটনা শেষ, ঠিক আছে। পাকস্থলীর ভিতরে দিয়ে প্রোটিন পরিপাক হয়, ঠিক আছে, লিপিড অনেক বেশি না, অল্প, বলা হয় বাটার ফ্যাট। বাটার ফ্যাট মাখনের চর্বি, যেটা এই জাতীয় জিনিসগুলা পরিপাক এখানে হয়। এটাও অতিরিক্ত একটা তথ্য আছে ব্যতিক্রম হিসেবে, কিন্তু আমরা ওটা মনে রাখবো না, ওটা ব্যতিক্রম। আমরা মনে রাখবো, খেয়াল করে দেখো, প্রোটিন, লিপিড এই দুইটা পরিপাক হয়। কিভাবে কি হচ্ছে আমরা ডিটেল আরেকটু পরে আসি। আপাতত প্রোটিন, লিপিড, আর ডিউডেনামের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড তিনটাই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি স্টেপ বাই স্টেপ চিন্তা করো, খেয়াল করে দেখো। মুখের ভিতরে কার্বোহাইড্রেট পরিপাক হয়, ভালো কথা, সবই ভালো কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই খাদ্যগুলা পরিপাকের জন্য কি কি এনজাইম কাজ করে, তাই না? ওইটাই তো আমাদের আজকে পড়া, তো উদ্দেশ্য তো এটাই, এনজাইমগুলোর নাম মনে রাখা। এনজাইমগুলোর নাম মনে রাখা, পড়াটাকে একটু আমরা সাইজে নিয়ে আসি। কিভাবে খেয়াল করো। আচ্ছা, মুখের ভেতরে কার্বোহাইড্রেট পরিপাক হয়, ভালো কথা। আচ্ছা, মুখের এই এরিয়ার মধ্যে যে গ্রন্থি থাকে তার নাম কি? নাম কি তার? লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে কি তৈরি হয়? লালা রস তৈরি হয়। তার মানে মুখের মধ্যে অ্যাকচুয়ালি কোন রস ক্রিয়াশীল থাকে? লালা রস ক্রিয়াশীল থাকে। এটা তো খুব সিম্পল একটা কথা। এবার তুমি চিন্তা করো, তুমি উত্তর চিন্তা করো। পাকস্থলীর ভিতরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, তাহলে কোন রস ক্রিয়াশীল হবে এখানে? গ্যাস্ট্রিক রস। গ্যাস্ট্রিক রস। এবং এই গ্যাস্ট্রিক রসের আরো একটা নাম হচ্ছে পাচক রস, একই কথা। গ্যাস্ট্রিক রস এবং পাচক রস, এবং বলা যাবে না, অথবা পাচক রস, তাই তো। আর ডিউডেনামের ভিতরে 3 ধরনের রস ক্রিয়াশীল থাকে। এবার তুমি বোঝো কি কি আছে। দেখো, ডিউডেনাম, চিন্তা করে দেখো, ডিউডেনাম হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ, তার মানে ক্ষুদ্রান্তের একটা অংশ, তার মানে আমরা বলতে পারি অন্ত্রের একটা অংশ। সেই জন্য ডিউডেনামের ভিতরে 3টা রসের মধ্যে একটা হচ্ছে আন্টিক রস কাজ করবে। আন্টিক রস। তুমি গত ক্লাসের পড়াটা একটু চিন্তা করো। গত দিন আমরা পড়ছিলাম যে ডিউডেনামের মধ্যে 2টা নালী একসাথে হয়ে অ্যাম্পুলা ভেটারের মাধ্যমে ডিউডেনাম এসে শেষ হয়। একটা হচ্ছে অভিন্ন পিত্তনালী ছিল, যেটা নিচের দিকে নামছে, আরেকটা হচ্ছে অগ্নাশয়ের ভিতর দিয়ে আসছে উইটসাং নালী, তাই তো। 2টা নালী, তাহলে 2টা নালী 2 ধরনের রসকে পরিবহন করে ডিউডেনামের মধ্যে নিয়ে আসতেছে না? সেটা কি কি খেয়াল করে দেখো। উইটসাং নালী দিয়ে আসবে হচ্ছে অগ্নাশয় রস, অগ্নাশয় রস। আর অভিন্ন পিত্ত নালী, নাম দেখলেই তো বোঝা যায় ভাই, পিত্তরস। এই 3 ধরনের রস ডিউডেনামের ভিতরে কাজ করে। দেখো, ডিউডেনামের মধ্যে সব 3 3 3 3-এর খেলা সব। কত ধরনের খাবার পরিপাক হয়? 3 ধরনের। কত ধরনের রস এখানে ক্রিয়াশীল? 3 ধরনের। তবে কথা আছে, কি কথা আছে দেখো। আমাদের লালা রস, এটার মধ্যে এনজাইম থাকে খুব ভালো, আমরা দেখবো কি কি এনজাইম থাকে। আমাদের গ্যাস্ট্রিক রস, এখানে কি কি এনজাইম থাকে দেখবো। গ্যাস্ট্রিক রস, পাচক রসে সবই দেখবো আর দেখবো, কিন্তু পিত্ত রসের কি আর চাইলেই দেখতে পারবো না? কেন পারবো না? কারণ হচ্ছে আমরা আগের ক্লাসে পড়ছিলাম পিত্ত রস বা বাইলের মধ্যে কোনো এনজাইম থাকে না। পিত্ত রসে এনজাইম থাকে না।
অতএব আমরা আমাদের আজকের পড়ার বিষয়বস্তু থেকে পিত্তরস বাদ দিয়েই দিতে পারি, অসুবিধা নাই। কারণ আমাদের টার্গেট তো হচ্ছে এনজাইমের নাম সম্বন্ধে আইডিয়া করা এবং হরমোনের নাম এবং কাজগুলো সম্বন্ধে আইডিয়া করা, ঠিক আছে? আমরা টেকনিক্যালি যাচ্ছি, কারণ বইয়ের পড়ার মধ্যে হারিয়ে যাওয়া এটা একটু রিস্কি ব্যাপার। আমরা পড়বো ঠিক আছে, কিন্তু পড়ার মধ্যে হারিয়ে যাব এটা হইলে কিন্তু তখন এই ছোট ছোট এমসিকিউ যেগুলা খুব বেসিক থেকে বা ইজি কোশ্চেনের অ্যান্সার ভুল হয়ে গেছে, বেশি পড়ে ফেলছি। বেশি পড়তে নিষেধ নাই, কিন্তু স্টেপ বাই স্টেপ পড়াটা ভালো। আমরা আগে জিওলজি বই হাতে নিলাম, তারপরে দেখলাম যে আচ্ছা ঠিক আছে কোন চ্যাপ্টারের নামটা কি, কেন পরিপাক ও শোষণ চ্যাপ্টার, পরিপাক শব্দটা দিয়ে কি বোঝায়, এই যে ধীরে ধীরে এইভাবে চিন্তা করা। হ্যাঁ, এগুলোর অনেকগুলাই হয়তো তোমার আগে থেকে জানা থাকতে পারে, বাট এইভাবে চিন্তা করাটা ভালো। মাঝখানে হঠাৎ করে একটা পেজ খুলেই যখন আমরা মুখস্থ করে ফেলি কোনো একটা কিছু, তখন কিন্তু গোলায় ফেলার সম্ভাবনাটা বেশি, এলোমেলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা ফেরত সেখানে মুখের মধ্যে লালারস থাকে, অতএব লালারসে নিশ্চয়ই কোনো এনজাইম আছে যারা খাবার পরিপাকের জন্য কাজ করবে। কোন খাবার? কার্বোহাইড্রেট। টম এন্ড জেরি, টম যদি আমরা মনে রাখি, একটা হচ্ছে টায়ালিন আর একটা হচ্ছে মল্টেজ। এই টায়ালিন এবং মল্টেজ কার্বোহাইড্রেট পরিপাকের জন্য কাজ করে। ওকে, আমরা যদি এইটা জানি লালারসে উপস্থিত এনজাইমের নাম কি, টম, টায়ালিন এবং মল্টেজ, এবং আমরা এটাও বলতেছি লালারস মুখের মধ্যে, আবার এটাও বললাম মুখের মধ্যে শুধু কার্বোহাইড্রেট পরিপাক হয়, তাহলে এটা কি পরিষ্কার না কার্বোহাইড্রেট পরিপাকের জন্য কোন কোন এনজাইম কাজ করে মুখের ভিতরে? একটা হচ্ছে টায়ালিন আর একটা হচ্ছে মল্টেজ, টম, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো, এখানে প্রোটিনও পরিপাক হয়, লিপিডও পরিপাক হয়। তুমি এভাবে মনে রাখো, প দিয়ে প্রোটিন, তো প্রোটিন পরিপাকের এনজাইমের নামগুলোও প দিয়ে। কিরকম ভাবে নামগুলা একটু যদি বলি, একটু বলি, নামগুলা বললেই হবে। একটা হচ্ছে পেপসিনোজেন আর একটা হচ্ছে প্রোরেনিন। এই প দিয়ে দুইটা এনজাইমের নাম মনে রাখো, পেপসিনোজেন, প্রোরেনিন। এখন এরা কিন্তু যে বলছিলাম না, নোজেন থাকলে তারা নিষ্ক্রিয় হয়, পেপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, ট্রিপসিনোজেন, এরা হচ্ছে ঘুমন্ত, ঝিমাইতেছে, সকালবেলায় উঠছে, স্কুলে যাবে না, তখন একটু ঝাড়ি দিতে হয়, একটু চিমটি দিতে হয়, একটু ধাক্কা দিতে হয়, ঠিক আছে, একটু, ঠিক আছে, ঘুম থেকে উঠাইতে হবে, তখন না সে স্কুলে যাবে, তখন না সে কাজ করবে। এই পেপসিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তার সাথে সাথে প্রোরেনিন, সেটাও নিষ্ক্রিয়, নামের শুরুতে প্রো আছে, প্রোরেনিন। এই দুইটা প্রোটিন পরিপাকের জন্য, তাদেরকে ঘুম ভাঙানোর জন্য, চিমটি দেওয়ার জন্য কাজ করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনোজেন আর প্রোরেনিনকে বলবে যে কি করতেছেন আপনি এখানে, নিঃসৃত হয়ে আবার এখানে চোখ বন্ধ করে বসে আছেন। তখন পেপসিনোজেন বলবে কি, আমার কাজ কি, বলবে যে আপনি পরিপাক করেন। তখন পেপসিনোজেনের নাম হয়ে যাবে সক্রিয় অবস্থার নাম পেপসিন, প্রোরেনিনের নাম হবে রেনিন। আমরা বই থেকে মুখস্থ করব পেপসিন কোনটাকে পরিপাক করে কি উৎপন্ন করে, রেনিন কোনটাকে পরিপাক করে কি উৎপন্ন করে, ঠিক আছে? ওকে, এবার তুমি খেয়াল করো লিপিড। ওই যে বলছি না লিপিড পরিপাক হয়, লিপিড পরিপাকের জন্য যে এনজাইম, তার নামের প্রথম অক্ষর ল চিন্তা করবো আমরা, ল। ল দিয়ে কি হবে? ল দিয়ে লাইপেজ। এটা বোটানিতেও এই কথাগুলো আসছে অনেক জায়গাতেই, বোটানি বিশেষ করে কোষ রসায়ন চ্যাপ্টার, ওটার মধ্যে লেখা আছে যে এনজাইমের নামকরণগুলো কিভাবে হয়। আমরা কিন্তু খুব ইজিলি বুঝবো না লাইপেজ। তাহলে ঠিক এই মুহূর্ত থেকে আমরা জানলাম লিপিড শব্দের সাথে উচ্চারণে মিল রেখে যে লাইপেজ আছে, সেই লাইপেজ কোনো এনজাইমের নামের মধ্যে থাকলে এটা অবশ্যই লিপিড পরিপাকের এনজাইম, চর্বি পরিপাক করে, ফ্যাট পরিপাক করে। এখন তুমি বলবো যে লাইপেজ কি শুধু একটাই? না, লাইপেজেরও আবার রকম আছে। কোন জায়গায় গিয়ে দেখবা লেখা আছে ফসফোলাইপেজ, অসুবিধা নাই, নামের মধ্যে লাইপেজ আছে, লিপিড পরিপাক করে। আন্টিক লাইপেজ, অগ্ন্যাশয়িক লাইপেজ। তাহলে এখন তোমার কাছে আমার প্রশ্ন, আমরা পাকস্থলীর কথা বলতেছি, সেখানে নাকি লাইপেজ পাওয়া যায়, এই লাইপেজের নাম কি তাহলে গ্যাস্ট্রিক লাইপেজ বলা যায়? কারণ কি?
পাকস্থলীর একটা মেডিকেল টার্মই হচ্ছে গ্যাস্ট্রিক। তাহলে পাকস্থলীর ভিতরে যদি কোনো লাইপেজ এনজাইম থাকে সেই এনজাইমের নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। এইবার তুমি বই থেকে মুখস্থ করবা যে আচ্ছা গ্যাস্ট্রিক লাইপেজ তো লিপিড পরিপাক করে, ওই যে বাটার লিপিড যেটা বাটার ফ্যাট, হ্যাঁ, এটা কি উৎপন্ন করে। কথা কিন্তু আগে যা ছিল তাই, তোমাদের মনে আছে কিনা আমরা কিন্তু ওই ক্লাসে বলছিলাম কার্বোহাইড্রেট জাতীয় যত খাবার আছে পরিপাকের পর গ্লুকোজ হওয়ার কথা, প্রোটিন জাতীয় যত খাবার আছে পরিপাকের পর অ্যামিনো অ্যাসিড হওয়ার কথা, লিপিড জাতীয় যত খাবার আছে লিপিড থেকে ফ্যাটি অ্যাসিড হওয়ার কথা। একটা একটা তো মনে রাখি, পরে দেখা যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, এই পর্যন্ত। এখন আমাদের প্রশ্ন, আমাদের পড়তে হবে আন্তিক রসে কি কি এনজাইম থাকে, কিভাবে পরিপাক করে, অগ্ন্যাশয় রসে কি এনজাইম থাকে, কি পরিপাক করে, তাই না? তাহলে তুমি কিন্তু কি খেয়াল রাখবা, এই আন্তিক রস, এই অগ্ন্যাশয় রস, এগুলোর মধ্যে কি কি খাবার পরিপাক হয়, কার্বোহাইড্রেট হয় কিনা দেখবো, প্রোটিন হইল কিনা দেখলাম, লিপিড হয় কিনা দেখলাম। তাহলে আন্তিক রসে সব খাবার পরিপাকের এনজাইম আছে, অগ্ন্যাশয় রসে সব খাবার পরিপাকের এনজাইম আছে। লালা রসে কিন্তু শুধু একটা আছে, গ্যাস্ট্রিক রসে দুইটা আছে, এগুলোতে তিনটা। তাহলে আমরা যদি আমাদের পরিপাক নালীর গঠন বুঝে থাকি, কোন অংশে কি থাকে সেটা যদি বুঝে থাকি, পরিপাক নালীর ওপর থেকে যতই নিচের দিকে যাব পরিপাকৃত খাদ্যের প্রকারভেদও বাড়তে থাকবে, ওখানে ক্রিয়াশীল রসের পরিমাণও বাড়তে থাকবে, ওখানে ক্রিয়াশীল এনজাইমের পরিমাণও বাড়তে থাকবে। তার মানে মুখের মধ্যে এক ধরনের খাবার পরিপাক হয়, নিচে যাও পাকস্থলীতে দুই ধরনের খাবার পরিপাক হয়, নিচে যাও ডিউডেনামের মধ্যে তিন ধরনের খাবার পরিপাক হয়। মুখের মধ্যে মাত্র দুইটা, টায়ালিন এবং মল্টেজ কাজ করে, ঠিক আছে। পাকস্থলীতে যাও পেপসিন কাজ করে, রেনিন কাজ করে, জিলেটিন নেস কাজ করে, ঠিক আছে। তারপর গ্যাস্ট্রিক লাইপেজ কাজ করে চারটা আজমোসার অনুযায়ী। তুমি ডিউডেনামে যাও অনেকগুলা, আইসোমল্টেস, মল্টেস, লেসিথিনেস থেকে শুরু করে নানান রকম ভাবে এরকম। তার মানে যতই উপর থেকে নিচে যাচ্ছি এনজাইমের প্রকারভেদও বাড়তেছে, ঠিক আছে এই পর্যন্ত। এখন যদি আমরা নেক্সট, আমার মনে হয় এটা আমরা যদি একটু মুছে দেই এবং নেক্সট যদি আমরা যাই, অবস্থাটা কি। আমাদের কিন্তু একটা ফ্রেমওয়ার্ক এনজাইমের জন্য কিন্তু সেট আপ করা হয়ে গেছে। এখন তুমি এমসিকিউর জন্য, তুমি অ্যাডমিশন টেস্ট বলো, ইন্টারমিডিয়েট বলো, এমসিকিউর জন্য দুই ধরনের প্রশ্ন, এখানে যা পড়ছো এটা দিয়ে অনেক কিছু হয়ে যাবে, বাদ রয়ে গেল। সেটা কি, এক নাম্বার হচ্ছে এনজাইমের নামগুলা, মানে ওই এনজাইম কোন খাদ্য পরিপাক করে সেটা বাদ থাকলো। আরেকটা হচ্ছে পরিপাকের পর উৎপন্ন বা সরলীকৃত উপাদানটা কি। আমরা বললাম জটিল শর্করা, এটা পরিপাকের জন্য টায়ালিন কাজ করে, ঠিক আছে। তাহলে টায়ালিন জটিল শর্করাকে ভেঙে কি তৈরি করে, তার মানে প্রভাবিত খাদ্যের নাম এবং সরলীকৃত যে উপাদান খাদ্য কণা সেগুলোর নাম পড়তে হবে, তাই তো। এটা আমরা একটু ধীরে ধীরে যাচ্ছি একটা একটা করে। ফুটবল শেষ, এইখানে যে কথাবার্তাগুলো এগুলো আমি অলরেডি বলে ফেলছি, তোমাদের অসুবিধা নেই। এখানে যে কথা এটা নোট আকারে থাকবে, কিভাবে তোমার এনজাইমের নামগুলো মনে রাখা যায়, ঠিক আছে। সেটার কিছু টেকনিক্যাল কথা, যেমন ধরো ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক যদি কোথাও, সরি খেয়াল করো, তোমার বইয়ের হেডলাইন আছে ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক, এটার মানে কি বুঝতেছো, কোথায় ক্ষুদ্রান্ত বলতে তো তিনটা অংশ বুঝাইছে, কিন্তু তিন অংশের মধ্যে কি খাবার পরিপাক হবে না, ডিউডেনামের মধ্যে খাদ্য পরিপাক বুঝাইছে। সেখানে কার্বোহাইড্রেট পরিপাক হয়, আমরা তো বলছি, প্রোটিনও হয়, আমরা বলছি লিপিডও হয়, তাই তো। রসগুলা কি কি দেখো, অগ্ন্যাশয় রস কাজ করে, আন্তিক রস কাজ করে, খুব ভালো কথা। এখানে হচ্ছে এনজাইমের নামগুলার কিছু টেকনিক দেওয়া আছে, এনজাইমের নামগুলার কিছু টেকনিক এখানে দেওয়া আছে, ওকে। যেমন ধরো তোমার কার্বোহাইড্রেট পরিপাকের জন্য অগ্ন্যাশয় রসে কোন কোন এনজাইম থাকে, এএম, অ্যামাইলেজ, মল্টেজ। আন্তিক রসে কি আছে, এএম লস,
তার মানে হচ্ছে তুমি দেখো এ দিয়ে হচ্ছে অ্যামাইলেজ, মল্টেজ, লসের ল দিয়ে ল্যাকটেজ, স দিয়ে হচ্ছে সুক্রেজ। তাহলে তোমার কিন্তু শর্করা পরিপাকের জন্য দুইটা রসের মধ্যে কি কি এনজাইম থাকে নাম শেষ। ওকে, এখন তুমি প্রোটিন পরে পড়বা, নাহলে পড়বাই না। ধরো মানে তুমি শর্টকাট যদি চিন্তা করো, মানে তুমি চিন্তা করলে যে ভাই আপাতত বাঁচার কোনো পদ্ধতি আছে কিনা, সেটা হচ্ছে প্রোটিন তুমি পড়লাই না। ধরো লিপিড পড়লা, কি কারণে? লিপিডের জন্য খেয়াল করে দেখো, অগ্ন্যাশয়রসে ফলক মানে ফ দিয়ে হচ্ছে ফসফোলাইপেজ, ঠিক আছে? সাথে সাথে আমরা এই যে এই লাইনটা খেয়াল করো, ল দিয়ে হচ্ছে লাইপেজ, ক দিয়ে হচ্ছে কোলেস্টেরল এস্টারেজ। ওকে, মলি এলো, এটা দিয়ে ম দিয়ে হচ্ছে মনোগ্লিসারিডেস, লি দিয়ে হচ্ছে এইটা লেসিথিনেস, এলো দিয়ে হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস। লেখা আছে, এটা তো তোমাদের আমরা পিডিএফ তো প্রোভাইড করতেছি, ওখান থেকে পেয়ে যাবো, অসুবিধা নেই, নোট আকার এটা সবগুলো আছে এখানে। ওকে, এখন টেকনিক্যাল কথা হচ্ছে, আমরা যদি কার্বোহাইড্রেট পরিপাকের এনজাইমের নামগুলো জানি, খেয়াল করে দেখো, এম লস, এম মানে অ্যামাইলেজ, আমার সাথে সাথে একটু চিন্তা করো, এম দিয়ে হচ্ছে মল্টেজ, এম লস অ্যামাইলেজ মল্টেজ, লসের ল দিয়ে হচ্ছে ল্যাকটেজ, স দিয়ে হচ্ছে সুক্রেজ। এর মধ্যে মল্টেজ দিয়ে আইসো মল্টেজও একটা আছে, ওটাও আমরা দেখবো, অসুবিধা নাই। আমরা যদি শর্করা পরিপাকের জন্য কি কি এনজাইম আছে পড়ে ফেললাম, লিপিড পরিপাকের এনজাইমের নামগুলো দেখলেই বোঝা যায়। তুমি দেখো একটা এনজাইমের নাম হচ্ছে ফসফোলাইপেজ, লাভের মধ্যে লাইপেজ আছে, তো এটা বোঝা যায় না লিপিড পরিপাককারী, লাইপেজ বোঝা যায় না। ওকে, আবার লাইপেজ বোঝা যায় না। কোলেস্টেরল এস্টারেজ না, কোলেস্টেরল মানেই তো এক ধরনের লিপিড বা চর্বি, তো এটা তো বোঝাই যাচ্ছে। ওকে, লেসিথিন এক ধরনের চর্বি জাতীয় উপাদান, লেসিথিনেস কাজ করে এখানে। তো এইভাবে আমরা যদি শর্করা পরিপাকের এনজাইমের নাম মুখস্থ করে ফেললাম, লিপিড করে ফেললাম, এর বাইরে যেটাই হোক আমরা ধরে নিব সেটা প্রোটিন পরিপাককারী। তারপরেও বোঝা যায় প্রোটিন পরিপাককারী এনজাইমগুলোর নামের মধ্যে পেপটাইড শব্দের একটা উপস্থিতি থাকে। পেপটাইড শব্দের প্রথমত তুমি খেয়াল রাখবা, সিন সিন থাকবে, সিন। কোন এনজাইমের নামের শেষে যদি সিন থাকে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, তাহলে আমরা ধরে নিব সেটা প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক করে, আমিষ পরিপাক করে। কোন এনজাইমের নামের মধ্যে যদি পেপটাইড রিলেটেড কিছু থাকে, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, এই ধরনের কিছু যদি থাকে, তাহলে পেপটাইড শব্দটা আসছে কোত্থেকে? প্রোটিন থেকে আসছে, তাই না? প্রোটিন পেপটাইড বন্ড বলি আমরা, অ্যামিনো অ্যাসিড গুলা মিলে পেপটাইড বন্ডের মাধ্যমে সেটা প্রোটিন তৈরি করে। এই ধরনের কিছু কথাবার্তা আমরা কেমিস্ট্রিতেও পড়ছি, তাই না? জৈব রসায়ন চ্যাপ্টারে আছে, আরো কোন কোন চ্যাপ্টারে থাকতে পারে, কেমিস্ট্রি। ওকে, আমাদের তাহলে এখানে এনজাইমের নাম কমপ্লিট। এখন আমরা একটু মনে করার চেষ্টা করি কিভাবে কি আমাদের পড়তে হবে বা কি পড়লাম আমরা এতক্ষণ। বই অনুসারে বইয়ের মধ্যে অনেক বড় একটা চার্ট দেওয়া আছে, অনেক ইম্পর্টেন্ট। ওইটা খেয়াল করো, মুখের ভিতরে খাবার পরিপাক হয়, লালারস কাজ করে, আমরা পড়ছি। কার্বোহাইড্রেট পরিপাক করে মুখের ভিতরে, বললাম না শুধু কার্বোহাইড্রেট, কি টম, টায়ালিন, মল্টেজ, অল্প মাত্রায়, ভালো কথা, অসুবিধা নাই। টার্গেট বস্তু কি দেখো, টায়ালিন, মল্টেজ, এইটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। টেকনিক্যালি প্রভাবিত খাদ্যের নাম 70 কেন 90% এমনি পারা যায়। তুমি দেখবা এনজাইমের নাম যদি জানো, ওই এনজাইম কোন খাদ্য পরিপাক করে এনজাইমের নামের সাথে উচ্চারণে মিল আছে। সুক্রেজ এনজাইম, খাদ্যের নাম কি? কোন খাদ্য পরিপাক করে? সুক্রোজ। ল্যাকটেজ ল্যাকটোজ, মল্টেজ মল্টোজ। লেসিথিনেজ এনজাইম কোন খাদ্য পরিপাক করে? লেসিথিন। জিলেটিনেজ এনজাইম জিলেটিনকে পরিপাক করে। এরকম 90% না পড়েও বোঝা যাবে যে ওটা কোন খাদ্য পরিপাক করে। বোঝা যায় না যেগুলা, সেগুলোর মধ্যে ম্যাক্সিমামটাই, যেমন একটা টায়ালিন দেখবা যে এক না দুইটা নাম আছে প্রভাবিত খাদ্যের মধ্যে, স্টার্চ আছে আবার গ্লাইকোজেনও আছে। মানে যেগুলো মিলে না নামের সাথে, যেগুলো মিলতেছে না সেগুলো দুইটা করে আমরা দেখবো। ট্রিপসিনের মধ্যে দুইটা, কাইমোট্রিপসিনের মধ্যে দুইটা, প্রভাবিত খাদ্য দুইটা পাবো, যেটা নাম এনজাইমের নামের সাথে প্রভাবিত খাদ্যের নামের ম্যাচ করতেছে না। ঠিক আছে, এটা আমাদের শেষ তো আগেই
সরলীকৃত উপাদান আমরা জানি। এবার কিছু প্রশ্নের উত্তর দাও দেখি, সবাই যে ঘুমায় যেতেছে যে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, এবার দেখি উত্তর দাও। লাইপোলাইটিক এনজাইম, এটা জয়নব আক্তার ভি দিছো কেন? ভি আসলে কোত্থেকে আবার? অ্যান্সার ভি কোত্থেকে আসলো? ভি তো ইতিহাসেই নাই। এতক্ষণ যা বলছি প্লাস তোমাদের আগে পড়ছো না, কিছুটা তো পড়ছো, সেটার উপর ভিত্তি করে দেখি পারো কিনা। লাইপোলাইটিক এনজাইম ম্যাক্সিমামই পারতেছে, চমৎকার, তাই না? কিছুক্ষণ আগে দেখলাম তো নাম লেসিথিন, লেসিথিনেস। ওকে, নেক্সট কোশ্চেন। লালারসে কোন এনজাইম থাকে বলো দেখি। এখানে কিন্তু কিছু টেকনিক্যাল কথা আছে, সেটা খেয়াল রেখো। লালারসে কোন এনজাইম থাকে এইটা দেখি কে আগে পারো। এটা যে পারবে সে হলো আমাদের এখানকার বস। এই যে একজন, দুইজন অলরেডি ধরা খেয়েছে, তিনজন ধরা খেয়েছে। ডাবল অ্যান্সার খুঁজলে হবে, এত ডাবল অ্যান্সার খোঁজার দরকার নাই। মেডিকেলে মাল্টি অ্যান্সার থাকে না, সিঙ্গেল অ্যান্সার। আচ্ছা, তাহলে এটার উত্তর কি হবে আমরা বুঝতেছি। লালারসে কোন এনজাইম থাকে বলছে, কিন্তু কোন উপাদান থাকে ব্যাপারটা এরকম না। মিউসিন, মিউসিন হবে না, মিউসিন কোন এনজাইম না। বলছিলাম মিউসিন বা মিউকাস এই টাইপ যদি হয় তারা হচ্ছে পিচ্ছিল করার কাজে লেখা ছিল আমাদের, তাই তো। টায়ালিন, টম হিসেবে লালারস যেহেতু বলছি টম হইতে পারে, হওয়া উচিত, হয়েছে, ঠিক আছে। মলটোজ লিখছে এখানে, এটা কি মলটোজ? মলটেজ ইচ্ছা করে লিখছে, এটা হবে না, সবগুলো তো হবেই না। বুঝতে পারছি না সবাই? একটু টেকনিক্যাল কোশ্চেন, যতটুকু ইগলস আই দিয়ে দেখা যায় বা পড়ার সময় একটু খেয়াল রাখা যায় তাহলে হবে। ইজি তো। মুখগহ্বরের নিচের কোনটি পরিপাক হয়? মুখের ভিতরে নিচের কোনটির পরিপাক হয়? এটাও কিন্তু অনেক ইজি। হ্যাঁ, জাওয়াতকে অবশেষে খুঁজে পাওয়া গেল। মুখের ভিতরে কোনটি পরিপাক হয়? মুখ গহ্বরে। এটা কিন্তু আমাদের এই যে এতক্ষণ চার্ট পড়ানো হয়েছে ওটার মধ্যে থেকে হয়ে যাওয়া উচিত কিন্তু তোমাদের। ওকে, খেয়াল করে দেখো, মুখের ভিতরে বসছে কোন ধরনের খাদ্য পরিপাক হয়। এখানে তো মুখের ভিতরে কার্বোহাইড্রেট পরিপাক হয়, আমরা জানি কার্বোহাইড্রেট। তো এই যে কার্বোহাইড্রেট আছে এটাই হবে, এটি হওয়া উচিত প্রথমে। আর অপশনগুলো পরে দেখি জিলেটিন, এটা তো প্রোটিন যেতে হবে না। আমিষ তো হবেই না, পলিপেপটাইড তো আমিষেরই খালাতো ভাই, তো এটাও তো হবে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি। লালা গ্রন্থি থেকে কোন খাদ্য পরিপাকের এনজাইম ক্ষরণ হয় না? দেখো, এটা খুব সিম্পল, প্রশ্নটা একটু ট্রিকি, বাট মানে তথ্য তো এতক্ষণ পড়ছোই, তুমি যা পড়ছো তাই একটু ঘুরে পেঁচাই করতেছি তুমি যেন তোমার ব্রেইনকে খেলানোর জন্য, আর কিছুই না এখানে, এগুলো পারো সবাই। হ্যাঁ, ম্যাক্সিমামে পারতেছে, এটা এটা ম্যাক্সিমামে পারতেছে। তানজিল, সিয়াম, মোহাম্মদ ইকবাল, ওকে, থ্যাংক ইউ। খেয়াল করে দেখো, লালা গ্রন্থি থেকে কোন খাদ্য পরিপাকের এনজাইম ক্ষরণ হয় না বলছে, কিন্তু দেখো হয় কোনটা ওইটা আমরা জানি। মানে লালা গ্রন্থি কোথায় কাজ করে? মুখের ভিতরে। মুখের ভিতরে মুখের ভিতরে মুখের ভিতরে কোন খাদ্য পরিপাক হয়? কার্বোহাইড্রেট। তাহলে খাদ্য আর আছে কোনটা? প্রোটিন আর লিপিড আছে, এটা পরিপাক হয় না, তাহলে এখানে কার্বোহাইড্রেট, এটা হবে না। স্নেহ, শর্করা, এটাও হবে না, শর্করা থাকলেই হবে না, এটা হবে। প্রোটিনের বাংলা হচ্ছে আমিষ, লিপিডের বাংলা হচ্ছে স্নেহ, এই যে কার্বোহাইড্রেট আছে, এটা হবে না। বুঝতে পারছো? এইভাবে একটু খেয়াল করে। নেক্সট কোশ্চেন। তুমি সহজভাবে চিন্তা করো, মল্টেজ এনজাইম মল্টোজ জাতীয় শর্করাকে
কিসে পরিণত করে, পরিপাকের পর কি তৈরি হবে এই চারটার মধ্যে? এটাতে পাপিয়া সবার আগে অ্যান্সার করছে, পাপিয়া মুস্তারি, যাদের ফেসবুক আইডি অনুযায়ী। ওকে, ইজি, এটা কিছুক্ষণ আগেই আমরা এটা বলছি। এবং সবসময় দেখো অ্যামাইনো অ্যাসিড তো হবেই না, এটা অ্যামাইনো অ্যাসিড কেন হবে? গ্লুকোজ, গ্যালাক্টোজ না ফ্রুক্টোজ, সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে আমাদের। যদি নাও বুঝি, বলছি যে শর্করা জাতীয় খাবার হলে গ্লুকোজ চিন্তা করবা প্রথমে, তারপরে অন্য কিছু আছে কিনা সেটা আমরা চিন্তা করবো। ওকে, নেক্সট কিছু আছে কিনা দেখি। হ্যাঁ, এইটা আরেকটা ট্রিকি কোশ্চেন, দেখি পারো কিনা। নিচের কোনটি সঠিক? নিশাত মুনা আইডি শো করতেছে, মানে যার যার নাম পড়তে পারতেছি সাথে সাথে কমেন্ট দেখে তাদের নামই বলতেছি। হ্যাঁ, তুমি মন খারাপ করবে না। নিশাত মুনাকে আরো কয়েকবার নাম বলবো, তোমার নাম, অসুবিধা নেই। ওকে, হ্যাঁ, এটা সবাই পারতেছে। তুমি মানে কত মানে মনে হইতেছে না যে বিশাল ভেজাল এখানে, সত্য মিথ্যা টাইপ প্রশ্ন। টালিনের কাজ মুখে শেষ হয় না আসলে, ওইটা বলছিলাম, যেটা আসলে শেষ হয় না, পাকস্থলীতে গিয়ে শেষ হয়। মুখের ভিতরে প্রোটিন লাইটিক মানে কি? প্রোটিন এটা কিভাবে? ইম্পসিবল, মুখের ভিতরে নাই। জটিল শর্করা পরিপাক হয় না? অবশ্যই পরিপাক হয়, ঠিক আছে। এইটার থেকে সহজ লাইন আর কি, লালা গ্রন্থি থেকে লালা রস নিশ্চিত হয়, তাই তো? লালা গ্রন্থি থেকে লালা রস নিশ্চিত হয়। কত চিন্তা ভাবনায় বসে গেছি আমরা যে হ্যাঁ হ্যাঁ এটা কি অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকের প্রশ্নের একটা পার্ট আর কি। আমরা যাচ্ছি, আরো আছে এখানে। আমি তোমাদের কয়েকজনের নাম বলি যারা আমাদের পর্যালোচনায়, এখানে কারো মন খারাপ করার কিছু নাই। আমাদের যে অবজারভেশন বা আমরা যেভাবে ফিল্টার করেছি সেই অনুযায়ী প্রথম দিনের যে ক্লাস, সেখানে যে ব্রেইন স্টর্মিং সেশন ছিল, যে প্রশ্নগুলো আমরা জিজ্ঞেস করেছি, সেখানে মানে পুরস্কার প্রাপ্ত বলি যদি নাম, ফেসবুক আইডিগুলো, নামগুলো আমরা অনেকে নক করেছি, তোমরা রিপ্লাই দাও নাই, একটু খেয়াল রাখবা। মেসেঞ্জারে স্প্যামে গিয়ে দেখবা যে কোনো মেসেজ আছে কিনা, মেডিকোর পক্ষ থেকে কেউ না কেউ তোমাদেরকে নক করেছে, এর মধ্যে 50% রিপ্লাই দিয়েছো, বাকিটা দাও নাই। প্রথম যে পরীক্ষা ছিল প্রথম দিন, সেখানে যে আইডি সিলেক্টেড হয়েছে ফেসবুক আইডি, আসমা পারভিন, বিনয় পাল বিন্দু, তারপর শাওন, এটা খুব সম্ভবত কোনো একজন আঙ্কেলের আইডি খুব সম্ভবত, কেয়া দাস, তাসনিমুল হাসান জাওয়াদ, ইমতিয়াজুল হক শিহাব, ইনায়া কায়নাত, শিউলি জামান, জান্নাতুল নাইম। এটা হচ্ছে প্রথম দিনের ব্রেন স্টর্মিং যে পার্টটা ছিল, সেই পার্টে যারা ক্রেস্ট এবং আমাদের কাছ থেকে শুভেচ্ছা কার্ড পাবে তাদের নাম। দ্বিতীয় দিন মানে গতকালকে, গত 14ই মে, যে আইডি গুলোকে আমরা সিলেক্ট করেছি যারা দ্রুততার সাথে রিপ্লাই দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে, তাদের মধ্যে থেকে আসমা পারভিন, আসমা পারভিনের যে আইডি, এটা যে ইউজ করতেছো, কংগ্রেচুলেশন, 2 দিনই সবচেয়ে দ্রুততার সাথে তোমার অ্যান্সারটা আমরা পেয়েছি। আমাদের অবজারভেশনে চেষ্টা করেছি যতটুকু কারেক্টলি করা যায়। দ্বিতীয় দিন কে ছিল? আসমা পারভিন, সিরাজুম মনিরা, বিনয় পাল বিন্দু, হাসিনা খাতুন, মীর সিফাত, শিউলি জামান, সোহালা হাসিন। আমার যদি নামের উচ্চারণ যদি ভুল করে থাকি, তোমাদের সাথে আমরা যোগাযোগ করতেছি, করার 2টা ওয়ে আছে। প্রথম ওয়েটা হচ্ছে তোমাদের ফেসবুক আইডি, আরেকটা হচ্ছে তোমাদের সার্ভারে যদি এনরোল করে থাকো তাহলে সেখান থেকে। তবে ইজি হচ্ছে ফেসবুক আইডি থেকে। সবাই অবশ্যই ফেসবুকের স্প্যামে, কারণ ধরো তোমার সাথে ফ্রেন্ড লিস্টে না এরকম কেউ মেসেজ পাঠালে ওটা কিন্তু তোমার আসবে না। যাদের নাম বলছি তারা আবার ক্লাস শেষ হলে এটা টেনে টেনে দেখে তারা মেডিকেল হটলাইনেও ফোন দিতে পারো, আমাদের পুরস্কার তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, নিশাত মুনা ভয় পাইছো, তোমার প্রোফাইল পিকচার নাই। ওকে, ফেক আইডি খুব সম্ভবত। নেক্সট খেয়াল করো, আমরা এটাও পড়ে ফেলছি। কি পড়ে ফেলছিলাম তোমাদের মনে আছে কিনা? পাকস্থলীর মধ্যে কোন রস কাজ করে? পাক রস, পাচক রস, গ্যাস্ট্রিক রস, তাই তো?
আমরা বলছিলাম পাকস্থলীতে দুই ধরনের খাদ্য পরিপাক হয়, প্রোটিন আর লিপিড। হ্যাঁ, প্রোটিনই হয়, লিপিড হয়। এখন এনজাইমের নাম, প্রোটিন পরিপাককারী এনজাইমের নামগুলো বলছিলাম প দিয়ে শুরু হবে, খেয়াল করে দেখো। এখানে যদিও পেপসিন আছে, বাট এটার আগের নাম কি? ঠিক আছে, পেপসিনোজেন। রেনিন আছে যদিও, বাট এটার আগের নাম কি? প্রোরেনিন। সেই জন্য ওটা প দিয়েছিল দুইটাই। তার সাথে জিলেটিনেসটা আলাদা, আমরা মনে রাখবো। ল দিয়ে ল বলছিলাম, তার মানে হচ্ছে লিপিড পরিপাকের জন্য লাইপেজ কাজ করে। কোন লাইপেজ? গ্যাস্ট্রিক লাইপেজ। কেন? কারণ পাকস্থলী যেহেতু, তাহলে এখানে গ্যাস্ট্রিক লাইপেজ দিতে হবে। খেয়াল করে দেখো, পেপসিন প্রোটিনকে পরিপাক করে প্রোটিওজ পেপটোন পরিণত করে। জিলেটিনেস জিলেটিনকে পরিপাক করে পেপটোন ও পলিপেপটাইড তৈরি করে। কেসিন এটাকে কিসে তৈরি করে? প্যারাকেসিনে তৈরি করে। তারপর গ্যাস্ট্রিক লাইপেজ, যে বাটার ফ্যাট যেটা, এটাকে ফ্যাটি অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড তো আছে, গ্লিসারল তার সাথে। ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, লিপিড জাতীয় খাদ্য পরিপাকের শেষে ম্যাক্সিমামই তুমি দেখবা ফ্যাটি অ্যাসিড, তার সাথে কিছু কিছু সময় গ্লিসারলের কথাও লেখা আছে। ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল কিসের সর্বশেষ পরিণতি? সরলীকৃত উপাদানের নাম। ঠিক আছে, এই পর্যন্ত। আমরা যদি এরপরে যাই, এটার অ্যান্সার এখন আমাদের আবার শুরু হলো, ব্রেন স্টর্মিং, ঝড় শুরু হয়েছে আবার। তাসনিম তাবাসসুম থেকে শুরু করে শোভা, আসমা পারভিন, দিবা নিশি। তোমার কি এটা মানে দুই বোনের নাম একসাথে নাকি, না তোমার নিজেরই নাম, না ফেক আইডি? ফেক না, মানে রিয়েল আইডি, সেকেন্ড আইডি, থার্ড আইডি। অনেক তোমাদের তো 4-5টা করে ফেসবুক আইডি। এক জায়গায় গোলাপ ফুলের ছবি দেওয়া, আরেক জায়গায় চাঁদের ছবি দেওয়া। কি যে একটা অবস্থা, ছদ্মবেশ ধারণ করা আর কি। বাটারফ্যাট, এই মাত্রই বলছি, বাটারফ্যাটের উপরে গ্যাস্ট্রিক লাইপেজ কাজ করে। ওকে, এটা খুব বেশি শক্তিশালী না, মানে লিপিড পরিপাকের জন্য যে এনজাইমগুলো, তার মধ্যে দুর্বল হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। নেক্সট কোশ্চেন, জিলেটিন পরিপাকে কোন এনজাইম কাজ করে? বলছিলাম আগে খাবারের নামটা দেখবা, তারপরে চিন্তা করবা যে এটার সাথে উচ্চারণে মিল রেখে কিছু আছে কিনা। জাওয়াতকে পাওয়া যাচ্ছে, শাকিরা মুস্তারি, সুহালা হাসিন, রহিমা খাতুন, তাসনিম তাবাসসুম, অনিক কুমার, প্রণব সৌমিক, নিশাত মুনা, জয়নব আক্তার, কেয়া দাস। আমরা পেয়ে যাচ্ছি আমাদের টার্গেট 7, আমরা পেয়ে যাচ্ছি। জিলেটিন, জিলেটিনেজ হবে। ওকে, নেক্সট যদি আমরা যাই, পাচক রসে কোন এনজাইম থাকে? দেখো, পাচক রসে কোন এনজাইম থাকে? এই মাত্র বলছি আমরা, এই মাত্র বলছি। ও টুইন, দিবানিশি। ও দিস গ্রেট। আচ্ছা, আমাদের মেডিকোতে এর আগে দিবানিশি নামে দুই বোন ছিল মুন্সিগঞ্জ থেকে। ওরা দুইজনের, একজন মনে হয় খুব সম্ভবত জাহাঙ্গীরনগর আছে, আরেকজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ওদের নামও দিবানিশি ছিল আর কি। একজনের ছিল দিবা, আরেকজন নিশি ছিল। আচ্ছা, সাজিয়া তাসনিম, আপনি এক্স পাইলা কোথায়? তুমি এক্স করতে আসছে। নাইমা ইসলাম, হ্যাঁ তোমার কমেন্ট দেখা যাচ্ছে, বাট তুমি অ্যান্সার করো। আচ্ছা, পাচক রসের কোন এনজাইম থাকে? মলটেজ তো হবেই না, টম তো চলে গেছিল লালা রসে। তো পাচক রস মানে পাকস্থলী, তো অবশ্যই গ্যাস্ট্রিক লাইপেজ হওয়ারই কথা। ঠিক আছে, গ্যাস্ট্রিক লাইপেজ। ওকে, আচ্ছা, এরপরে আমরা আবার একটু পড়ি, যা মানে অলরেডি পড়ি বলতে আমরা পড়েই ফেলছি অনেকটাই। এনজাইম কিন্তু শেষ। আমাদের কথা ছিল কোন এনজাইম, কোন এনজাইম কোন খাদ্যের উপর প্রভাব বিস্তার করে। হ্যাঁ দেখো, ম্যাক্সিমামই বলছিলাম কি ভাই, যে দেখো এনজাইমের নাম দেখো মল্টেস, খাবারের নাম দেখো মল্টোস, মিলে যায় না? দেখো এই যে ট্রাইপেপটাইডেস, খাবারের নাম কি? ট্রাইপেপটাইড। ডাইপেপটাইডেস, ডাইপেপটাইড। কোলাজিনেস, কোলাজেন। ফসফোলাইপেস, ফসফোলিপিড। কোলেস্টেরল এস্টারেস, কোলেস্টেরল এস্টার। লাইপেস, লিপিড বা চর্বি। তো এটা তো তুমি ম্যাক্সিমামটাই চলে গেল। তারপরে অ্যামিনো পেপটাইডেস, পলিপেপটাইড। কার্বোসিপেপটাইডেস, এটাও পলিপেপটাইড লেখা আছে, প্রান্তীয় লিঙ্কেজ যাই লিখুক।
তো ঝামেলা হচ্ছে ট্রিপসিনের মধ্যে, কাইমোট্রিপসিনের মধ্যে। আর কোথায়? অ্যামাইলেজের কথা বলা আছে। এই তিনটা ছাড়া বাকি সবগুলাই তো তোমার এনজাইমের নামের সাথে প্রভাবিত খাদ্যের নামের উচ্চারণ মিলে যায়, না পারা কি আছে? আর সরলীকৃত উপাদান প্রোটিন জাতীয় হইলে আমরা ধরে নিব অ্যামাইনো অ্যাসিড। দেখো ম্যাক্সিমাম অ্যামাইনো অ্যাসিড। লিপিড হইলে আমরা চিন্তা করব ফ্যাটি অ্যাসিড। অন্তত উত্তরের কাছাকাছি তো তুমি যাও, তারপরে তুমি দেখো কি আছে। এইভাবে আমরা পড়লে আমাদের জন্য সুবিধা। হ্যাঁ, একইভাবে তুমি এখানে যে চার্ট, এটা হচ্ছে তোমার আজমল স্যারের বইয়ের মধ্যে অনেক বড় একটা ছক দেওয়া আছে পুরা পেজ জুড়ে, সেটাকে খন্ড খন্ড করে এভাবে দেখানো হয়েছে। সেম কথা তুমি দেখো, নিউক্লিওসাইডেস, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইডেস, নিউক্লিওটাইড, এটা কে না পারবে? ঠিক আছে। অ্যামাইলেজ, এটার মধ্যে ঝামেলা দুইটা আছে, স্টার্চ ডেক্সিন নামের সাথে মিলে না। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ওগুলোর মধ্যে ঝামেলা। প্রোটিওস, পেপটন, দুইটা করে। যেটাতে মিলবে না এনজাইমের নামের সাথে প্রভাবিত খাদ্যের নাম, যেটাতে মিলবে না সেটার মধ্যে প্রভাবিত খাদ্য দুইটা করে। ওই যে মিলে নাই দুইটা, ওই মিলে নাই দুইটা, মিলে নাই দুইটা, এরকম আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কিছু প্রশ্ন দেখি। দেখো, সাবিকুন নাহার, ইয়েস, কমেন্ট পাচ্ছি। পিত্তরসে কোন এনজাইম থাকে? কেয়া দাস, আসমা পারভিন, সাবিকুন নাহার, অনিক কুমার, ইনায়া কায়নাত, মাহমুদা মারিয়া, তানজিল হাসান। আমাদের হয়ে গেছে। ওকে, এনজাইম থাকে না। কাইমোট্রিপসিনের প্রভাবিত খাদ্যের নাম কি বলো? এই যে এই মাত্র কথাটা বলছি, এই মাত্র বলছি কাইমোট্রিপসিন। হ্যাঁ, কাইমোট্রিপসিনের প্রভাবিত খাদ্যের নাম কি? মাত্র বললাম, দেখি। হ্যাঁ, তানজিল হাসান, আবার হ্যালো দিতেছ কেন তানজিল? সবাই পারতেছে, সবাই পারতেছে। বিনয় পল, বিন্দু, অনিক কুমার, তানজিল হাসান, শাকিরা মুস্তারি, লাবিবা রহমান, তানজিলা খাতুন, সবার হয়ে যাচ্ছে। কাইমোট্রিপসিন বলছে, তো ট্রিপসিন কাইমোট্রিপসিন কোথাকার? ঠিক আছে, সেটা চিন্তা করো। নিউক্লিওসাইড তো হবেই না, এটা কিভাবে হবে? কোলাজেন হবে না, এই দুইটার মধ্যে কিছু হবে, এর মধ্যে এটাও হবে না। তাহলে প্রোটিন পরিপাককারী, তাহলে তো স্টার্চ আর ডেক্সিন করতে আসে। স্টার্চ কি প্রোটিন? তো এইভাবে একটু চিন্তা করে যদি আমরা দেখি তাহলে আমাদের অ্যান্সার সুন্দরভাবে সম্ভব। নেক্সট, ক্ষুদ্রান্তে কোন রস ক্রিয়াশীল হয়? এইটা বলো দেখি। ক্ষুদ্রান্তে কোন রস ক্রিয়াশীল হয়? হাত্তিমা টিম টিম, আব্দুল হক মোসায়ের, সিরাজুম মনিরা, কেয়া দাস, শাকিরা মুস্তারি, আসমা পারভিন, লাবিবা রহমান, তানজিলা খাতুন। মানে এদের অলরেডি 7 জনের মতো হয়ে গেছে। মাহমুদা মারিয়া হয়ে গেছে। কোন রস? ক্ষুদ্রান্ত মানেই হচ্ছে কোনটা ছিল? ডিউডোনাম ছিল। ডিউডোনামে কত ধরনের রস ক্রিয়াশীল হয়? 3 ধরনের। মুখের মধ্যে লাল রস, পাকস্থলিতে গ্যাস্ট্রিক রস, আর ওখানে 3 ধরনের ক্রিয়াশীল। হ্যাঁ, এইটা ঠিক যে তোমার পিত্তরসে কোনো এনজাইম থাকে না, কিন্তু পিত্তরসের খাবার পরিপাকে একটু ভূমিকা আছে। কি ভূমিকা? খাবার পরিপাকে ভূমিকা হচ্ছে পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকণাকে একটু ফেনায় পরিণত করে, যেটাকে ইমালসিফিকেশন বলে। ইমালসিফিকেশন মানে কি? চর্বিকে ফেনায় পরিণত করা। কে করে? পিত্ত লবণগুলা করে, পিত্তরসে উপস্থিত পিত্ত লবণগুলা। ঠিক আছে, এই পর্যন্ত খেয়াল করো। ট্রিপসিনোজেন কোনটির সহায়তায় সক্রিয় হয়? এটা পারা উচিত, আগের ক্লাসে বলছিলাম যে আমাদের এই পুরা চ্যাপ্টারের মধ্যে 3টা ঘুম ভাঙানি পাখি আছে। একটা ছিল ক্লোরাইড, ক্লোরাইডের সাথে মিল রেখা। একটা হচ্ছে ক্লোরিন, তো ক্লোরাইড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। আরেকটা হচ্ছে এখানে, তারা হচ্ছে ঘুম ভাঙায়, নিষ্ক্রিয় এনজাইমকে ক্রিয়াশীল করে, নিষ্ক্রিয়কে সক্রিয় করে। হ্যাঁ, এখানে সবার হয়ে যাচ্ছে, সব হয়ে গেছে এখানে, সবাই পারতেছে। মির সিফাত, আসমা পারভিন, শিলি জামান, লাবিবা, সবার। ওকে, এন্টারোকাইনেস, এটার অ্যান্সার ছিল এন্টারোকাইনেস। আমরা যদি নেক্সট যাই, অগ্ন্যাশয়রসের এনজাইম কোনটি? দেখি এটা পারো কিনা। অগ্ন্যাশয়রসের এনজাইম
কোনটি? দেখো অগ্ন্যাশয় রসের এনজাইম কোনটি? সবাই পারতেছে এটা? ফসফোলাইপেজ। ফসফোলাইপেজ। নেক্সট যদি আমরা দেখি পরের কোশ্চেন, নিচের কোনটি থেকে পরিপাক শেষে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়? নিচের কোনটি থেকে পরিপাক শেষে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়? সরি, দেখো এটাও, হ্যাঁ এটাও তাসনিম সিদ্দিকা, না তাসনিম সিদ্দিকা তোমার অ্যান্সার। আমাদের এখানে আমি নাম বলতেছি ঠিক আছে, কিন্তু মেইনলি তোমাদেরকে সিলেক্ট করার জন্য আমাদের অফিসিয়াল টিম আছে এবং ওখানে মনিটরিং টিম আছে, তারা মানে সবচেয়ে দ্রুত যে করতেছে সেই হিসেবে 7 জন ওইটা ওইভাবে বাছাই করতেছে। এখানে আমাদের আর অন্য কোনোভাবে চয়েস করার কোনো সুযোগ নাই। অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, অফকোর্স স্টার্চ তো হবেই না, অ্যামিনো অ্যাসিড মানে প্রোটিন জাতীয় কিছু হবে, তাহলে পলিপেপটাইড হবে, ঠিক আছে। ওকে, আমরা এবার হচ্ছে আমাদের পরের টপিকে চলে যাই, সেটা হচ্ছে বিএমআই, বডি মাস ইন্ডেক্স। এইটার ক্ষেত্রে খুব বেশি কথা নাই, তোমরা এখনই পড়ে ফেলো। সেটা হচ্ছে একজন মানুষের উচ্চতার সাথে তার দেহের যে ওজন, এইটার একটা ক্যালকুলেশন করে বিএমআইটা বের করা হয়। উচ্চতার সাথে ওজন ক্যালকুলেশন করে, ওজনের সাথে উচ্চতা, উচ্চতার সাথে ওজন, যেটাই বলি। এই বিএমআই দিয়ে বোঝা যাবে যে বিএমআই এর মান বের করে যে তোমার হাইট যতটুকু সেই অনুযায়ী কি ওজন ঠিক আছে না তুমি বেশি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছো, ঠিক আছে। সেটার রেঞ্জগুলো দেওয়া আছে তোমার বইয়ের মধ্যে। আমরা একটু এইভাবে বলি, ঠিক আছে। কিভাবে বলি খেয়াল করে দেখো। রেঞ্জগুলা মনে রাখার কিছু নাই, রেঞ্জ নিয়ে যে এত থেকে এত, এত থেকে এত, এইভাবে না। তুমি সবসময় খেয়াল রাখবা রেঞ্জের শুরুটা, সেই হিসেবে যে মানগুলো দেওয়া আছে বিএমআই এর মান, এবং ওই মান দিয়ে যা বোঝা যায় যে ওজন কি স্বাভাবিক নাকি অতিরিক্ত ওজন, নাকি স্থূলতা প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণী না তৃতীয় শ্রেণীর, কোনটা হবে। তুমি খেয়াল করো, সংখ্যা শুরুই হয়েছে একটা হলো 18 দিয়ে শুরু হয়েছে, বাকিগুলো সব 5-এর গুণিতক। দেখো 25 দিয়ে একটা রেঞ্জ আছে, 30 দিয়ে আছে, 35 দিয়ে আছে, 40 দিয়ে আছে। তো যেটা হচ্ছে 5-এর ওই হিসাবের বাইরে, ওটাই হলো স্বাভাবিক। 18 না হোক, 18.5 হোক, যাই হোক 18। এটার থেকে বেশি হয়েছে, অতিরিক্ত হয়েছে, তার মানে ওইটা হলো অতিরিক্ত ওজন। বাকি যা আছে সব হচ্ছে স্থূলতা, ওবেসিটি। সিরিয়ালি প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধরলে স্বাভাবিকভাবে 30 হচ্ছে ওবেসিটি 1, মানে প্রথম শ্রেণীর স্থূলতা। 35 দিয়ে যদি বিএমআই এর মান হয়, তারপর হচ্ছে তোমার ধরো দ্বিতীয় শ্রেণীর, 40 দিয়ে হলে তৃতীয় শ্রেণী। তাহলে আমরা মাথায় সংখ্যাগুলো সেট করি। বিএমআই এর মানগুলো ছিল 18, তারপরে 25, 25-এর পরে খুব ইজি 30, 35, 40, ঠিক আছে এই পর্যন্ত। আচ্ছা, এবার 2টা প্রশ্নের উত্তর করো, ঠিক এতক্ষণ যেটা বললাম এটার উপর ভিত্তি করি। স্বাভাবিক ওজনের বিএমআই কোনটা দেখো। স্বাভাবিক ওজনের বিএমআই কোনটা? আচ্ছা, নিশাত, মুনা এবং হ্যাঁ ওকে, তুমি মন খারাপ করছো, আমি এটা ক্রস চেক করে কথা বলবো, অসুবিধা নেই। হ্যাঁ, আজমত, আলী, তাসনিম, সিদ্দিকা, মীর সিফাত, হ্যাঁ সবাই এই মাত্র বলছি 18। এবার বলো অতিরিক্ত ওজনের বিএমআই কত? 18 ঠিক পরেই অতিরিক্ত ওজন, তাহলে কি হবে? ইনায়া কায়নাত, জয়নব আক্তার। এফ করতে আসলো, মানে তুমি প্রেস করতে গিয়ে মনে ভুল প্রেস করছো আর কি, এফ তো নাই রে ভাই। ওকে, বিএমআই এর ওই সংখ্যাগুলা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন লাস্ট একটা
টপিক নিয়ে একটু বলি, তাহলে আমার মনে হয় তোমাদের জন্য সুবিধা হবে। আজমল স্যারের বইয়ের মধ্যে পেজ নাম্বারটা যদি একটু বলি, পেজ নাম্বারটা, টপিকটা বলে আমি পেজ নাম্বারটা বলি একটু। তুমি খেয়াল করে দেখবে, খুব সম্ভবত আমার কাছে যে এডিশন আছে এটা পেজ নাম্বার হচ্ছে 166। এটা আমাদের আজকে লাস্ট পড়া, হরমোন। খাবার পরিপাকের জন্য হরমোনের ভূমিকা, এটা তো অলরেডি আমরা বলছিলাম যে হরমোনটা আসলে কোচের মতো কাজ করে, এটা আমরা বলছি। এই পেজের মধ্যে প্রায় 13টা হরমোন আছে, 13 প্রকারের হরমোন আছে, তাদের কাজগুলা, তাদের উৎসগুলা। তার মানে হচ্ছে এই হরমোনের যে বর্ণনা, সেখান থেকে এমসিকিউতে কি টাইপ প্রশ্ন আসতে পারে? দুইটা আসতে পারে। নাম্বার 1 হচ্ছে তাদের উৎস। উৎস মানে কি বুঝতে পারছো? ওই হরমোনটা কোন জায়গা থেকে নিঃসৃত হয়, কোন জায়গা থেকে। এখন অপশনে পিটুইটারি, পিনিয়াল, হ্যাঁ, অ্যাড্রেনাল, ওগুলো হবে। আমরা তো পড়তেছি পরিপাক, তার মানে পরিপাক তন্ত্রের কোন অংশ থেকে নিঃসৃত হবে সেটাই আমরা ধরে নিব। পরিপাকের জন্য গ্রন্থি পড়তেছি না, তাহলে এই চ্যাপ্টারে হরমোনের নাম অবশ্যই পরিপাক নালীর কোনো অংশ নিশ্চয়ই থাকা উচিত, তাই তো? আচ্ছা, সেই হিসেবে উৎসটা পড়বো আমরা, আসতে পারে। 2 নাম্বার হচ্ছে কাজ। উৎস এবং কাজ, এই দুইটা থেকে এমসিকিউ হবে আসলে। মূলত তোমাকে আমি কতটুকু হেল্প করতে পারি, আসলে দুইটা জায়গায় হেল্প করার সুযোগ আছে, উৎস এবং কাজ। তুমি প্রথমত মাথায় রাখো, উৎস মানে হচ্ছে মানে কোন জায়গা থেকে ওই হরমোনটা নিঃসৃত হয়। খেয়াল রাখবো 50 থেকে 60% হরমোন আছে যাদের নাম দেখলেই বোঝা যায় যে তারা কোন জায়গা থেকে নিঃসৃত হয়। নাম দেখলেই বোঝা যায়, ঠিক আছে? আচ্ছা, কিভাবে? যেমন ধরো প্রথমে একটা হরমোন আছে গ্যাস্ট্রিন, একটা হরমোনের নাম গ্যাস্ট্রিন। তোমার বিবেকের কাছে প্রশ্ন, গ্যাস্ট্রিন যদি কোনো হরমোনের নাম হয়, সেটা তাহলে কোন জায়গা থেকে নিঃসৃত হতে পারে? গ্যাস্ট্রিন নামটাই গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিক থেকে নিঃসৃত হবে, মানে কি পাকস্থলী থেকে নিঃসৃত হবে। বই পড়ে দেখবা পাকস্থলীর মধ্যে জি কোষ থাকে একটা, সেখান থেকে এই গ্যাস্ট্রিন হরমোনটা নিঃসৃত হয়, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা। তারপর তোমাকে যদি বলি, একটা হরমোনের নাম আছে ডিওক্রাইনিন, নামই ডিওক্রাইনিন, নামের মধ্যে ডিও আছে। ডিও মানে ডিউডেনামের ডিও, তাহলে বোঝাই যায় যে এই ডিওক্রাইনিনটা ডিউডেনাম থেকে নিঃসৃত হবে। ওকে, 9 নাম্বার এটা। 10 নাম্বার একটা হরমোনের নাম হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, নামের মধ্যে প্যানক্রিয়াস আছে। প্যানক্রিয়াস শব্দের বাংলা হচ্ছে অগ্নাশয়, তাহলে এটা অবশ্যই অগ্নাশয় থেকে নিঃসৃত হবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের যে ধারণাগুলা, সেটা এভাবে ক্লিয়ার করা সম্ভব। এখন আমরা একটু অন্যভাবে যদি চিন্তা করি তাহলে কি সুবিধা হবে দেখো। সেটা হচ্ছে, খেয়াল করো, পাকস্থলী। আমরা বলছি কোন হরমোন কোন জায়গা থেকে নিঃসৃত হয় সেটা আমরা পড়তে চাই, ঠিক আছে? তারপর হচ্ছে ডিউডেনাম। আমাদের এই পুরো পেজের মধ্যে পরিপাক নালীর মুখবিবর থেকে কোন হরমোন, গলবিল থেকে কোন হরমোন, অন্ননালী থেকে কোন হরমোন, এগুলো বলা নাই। বলা আছে হয় পাকস্থলী থেকে নিঃসৃত হবে, না হলে ডিউডেনাম থেকে হবে, না হলে ক্ষুদ্রান্তের প্রাচীর। এর বাইরে যেটা হয় ওইটা তো আছেই, ওই যে অগ্নাশয় থেকে, প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ওটা তো পারাই যাবে, অসুবিধা নাই। আমরা যেটা দেখব, পাকস্থলীর ব্যাপারটা ক্লিয়ার। আমরা কেন ক্লিয়ার? ওই যে গ্যাস্ট্রিন হরমোন নিঃসৃত হয় ওখান থেকে। ওকে, আচ্ছা, এইখানে ডিউডেনামের সাথে, ডিউডেনামের পরে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়ামটা লিখি আমি, ইলিয়াম। তারপর হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাচীর।
তাহলে তুমি খেয়াল করো, ক্ষুদ্রান্তের প্রাচীর বললে কিন্তু আসলে অ্যাকচুয়ালি সবই বুঝায়, ডিউডেনামও বুঝায়, জেজুনামও বুঝায়, ইলিয়ামও বুঝায়। কিন্তু আমাদের বইয়ের মধ্যে যা লেখা আছে এর বাইরে তো যাওয়ার সুযোগ নাই। কিছু ক্ষেত্রে ডিউডেনাম একদম স্পেসিফিক বলা আছে, ইলিয়াম স্পেসিফিক বলা আছে, জেজুনামের কথা বলা নাই। কিন্তু ক্ষুদ্রান্তের প্রাচীর আবার আলাদা করে কতগুলো হরমোনের উৎস হিসেবে বলা আছে। তাহলে আমাদের পাকস্থলী কমপ্লিট। ডিউডেনামের মধ্যে এখানে তুমি পড়ে দেখবা টোটাল 3টা হরমোন আছে ডিউডেনাম থেকে। একটা হচ্ছে 2 নাম্বার সিক্রেটিন, আর একটা হচ্ছে 8 নাম্বার এন্টারোক্রাইনিন, আর একটা হচ্ছে 9 নাম্বার ডিওক্রাইনিন, যেটা অলরেডি আমরা দেখলাম আর কি। ডিওক্রাইনিন নাম দেখলে বোঝা যায় ডিউডেনাম। তাহলে আমরা এরকম চিন্তা করতে পারি, সিক্রেটিন, এন্টারোক্রাইনিন, এন্টারোক্রাইনিন, কারণ এই কাছাকাছি আরেকটা নাম আছে যেহেতু, ক্রাইনিন, ক্রাইনিন, ইসি লিখি, এন্টারোক্রাইনিন। আর হচ্ছে ডি, ডি মানে ডিওক্রাইনিন। খেয়াল করো, ডিউডেনাম থেকে নিঃসৃত হয় এরকম নির্দিষ্টভাবে বলা আছে সিইডি, এসইডি, এস মানে সিক্রেটিন, ই মানে এন্টারোক্রাইনিন, এই জন্য সি লিখছি, ডি মানে ডিওক্রাইনিন। ইলিয়াম থেকে 2টা মাত্র হরমোনের কথা বলা আছে, পুরা ইলিয়ামের প্রাচীর থেকে নিঃসৃত হয় এরকম 2টা হরমোন বলা আছে। একটা হচ্ছে ই কে, আরেকটা হচ্ছে পি। ই কে বলছি কেন দেখো, খেয়াল করে দেখবা 5 নম্বরে এন্টারোকাইনিন আছে, ওটা কে দিয়ে, KININ, এন্টারোকাইনিন। আর পি দিয়ে আসে হচ্ছে পেপটাইড, 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 আবার পেপটাইড দিয়ে ওয়াই লিখছে আর কি, পেপটাইডই আমরা মনে রাখি, অসুবিধা নাই। এই যদি হয়ে যায়, এছাড়া বাকি যত হরমোন আছে সবগুলার উৎসস্থল হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাচীর। আমার সাথে সাথে রিপিট করো, আমরা পড়তেছি হরমোনের উৎস কোন জায়গা থেকে নিঃসৃত হয়। আমরা পরিপাকের হরমোন পড়তেছি, তার মানে পরিপাক নালীর কোন অংশ থেকে। পরিপাক নালীর অংশ কোনটা কোনটা থেকে হবে, পাকস্থলী থেকে হবে, ডিউডেনাম থেকে হবে, জেজুনামের খবর নাই, ইলিয়াম থেকে হবে, অথবা ইন জেনারেল ক্ষুদ্রান্তের প্রাচীরও বলা আছে। পাকস্থলী থেকে একটাই, পাকস্থলী মানে হচ্ছে গ্যাস্ট্রিক, অর্থাৎ গ্যাস্ট্রিন হরমোন। ডিউডেনাম থেকে হচ্ছে এসইডি, এস মানে সিক্রেটিন, ই যেটা এন্টারোক্রাইনিন হবে CRI, আর ডি দিয়ে হচ্ছে ডিওক্রাইনিন। ইলিয়াম থেকে 2টা, ইপি, ই মানে হচ্ছে এন্টারোকাইনিন, তার মানে এখানে কয় রফালা আছে, এখানে শুধু ক, আর পি দিয়ে হচ্ছে পেপটাইড। এর বাইরে যেটাই হোক ক্ষুদ্রান্তের প্রাচীর। ওকে, এটা হচ্ছে প্রথম টেকনিক, উৎসস্থল শেষ, ওই পুরা পেজের সবগুলাই শেষ। এর বাইরে আর মানে তোমার খুঁজে খুঁজে দিবে নাকি যে মেডিকোতে যে টেকনিক করেছে এর বাইরে কোনটা আসলে দেই, এরকম চিন্তা করার দরকার নাই। ঠিক আছে, লাস্ট কথা, যে এই এতগুলো হরমোন এগুলো কি কাজ করে, এখানেও 50 থেকে 60% বা তার থেকে একটু বেশি নাম দেখেই বোঝা যায় কি কাজ করে। নাম দেখেই বোঝা যায় কি কাজ করে। তুমি 2টা জিনিস মাথায় রাখো, কোন একটা হরমোন কোন রস নিঃসরণ করে উদ্দীপনা দিবে, নিঃসরণ করবে, অথবা নিঃসরণ করতে বাধা দিবে, 2টা। কোন একটা রস নিঃসরণে উদ্দীপনা দেওয়া বা রস নিঃসরণ ঘটায় অথবা বাধা দেয়, এছাড়া কোনো কাজ নাই। এটা মাথায় রাখবো আমরা। সেকেন্ড যেটা মাথায় রাখবো, ম্যাক্সিমামই নামের সাথে মিলবে। যেমন তোমাকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা গ্যাস্ট্রিন একটা হরমোনের নাম, এই গ্যাস্ট্রিন হরমোন কি রস নিয়ে কাজ করতে পারে, নিশ্চিতভাবে আমরা বলবো গ্যাস্ট্রিক রস। হ্যাঁ, সে গ্যাস্ট্রিক রস নিঃসরণ ঘটায় না গ্যাস্ট্রিক রস নিঃসরণে বাধা দেয়, ওইটা আমরা বই থেকে মুখস্থ করি না, অসুবিধা নাই, কিন্তু অন্তত উত্তরের কাছাকাছি তো আমরা যেতে পারি, তাই না? একইভাবে তোমাকে যদি বলি একটা হরমোনের নাম হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, তো নাম দেখে বুঝে যায় না এটা কোন রস নিঃসরণ নিয়ে কাজ করবে, অগ্ন্যাশয় রস। হ্যাঁ, ক্ষরণ করে না বাধা দেয়, পড়ি আমরা পরে, অসুবিধা নাই তো। একটা হরমোনের নাম হচ্ছে ভিল্লিকাইনিন, 11 নম্বরে নামই ভিল্লিকাইনিন। এই ভিল্লি শব্দটা আসছে ভিলাই থেকে, আমরা পড়ছি না আগের ক্লাসে। ভিলাই বলতে কি বুঝি আমরা, ওই যে আঙুলের মতো অভিক্ষেপগুলা ক্ষুদ্রান্তের ভিতরে মিউকাসের স্তরে
তাহলে ভিল্লিকাইনিন হরমোন কি কাজ করে? ভিলাই নিয়ে কাজ করে, শেষ। ভিলাইয়ের কার্যক্ষমতা বৃদ্ধি করে না হ্রাস করে, বললাম, অসুবিধা নাই। একটা হরমোনের নাম হচ্ছে ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, নাম্বার 12, পড়ে দেখো। নাম কি? ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড। নামের শুরুতে আছে ভ্যাসো অ্যাক্টিভ। ভ্যাসো কথাটা আসছে ভেসেল থেকে, অ্যাক্টিভেশন করা, ঠিক আছে? ভেসেল শব্দের বাংলা হচ্ছে বাহিকা, রক্তবাহিকা। তুমি কাজের মধ্যে পড়ে দেখবা লেখা আছে যে এটা, এই হরমোনটা রক্ত জালিকা গুলাকে, রক্তবাহিকা গুলাকে প্রসারিত করে, ভেসেল গুলাকে অ্যাক্টিভ করে, ভ্যাসো অ্যাক্টিভ। এই জন্য নাম, হরমোনের নামের মধ্যে ভ্যাসো অ্যাক্টিভ আছে, বুঝা গেছে? আরেকটা মজার ব্যাপার আছে, কি আছে বলি। একটা হরমোনের নাম আছে এন্টারোগ্যাস্ট্রোন, জি, এন্টারোগ্যাস্ট্রোন। এইটার আরেকটা নাম হচ্ছে জিআইপি, নাকি ভুল বললাম? ঠিক বলছি, নাম কি? জিআইপি। সরি, এটা ই লিখছি, ই এর মতো তো হয় না, মানে অক্ষরগুলার চেহারা কতগুলা বিদ ঘুটে যাচ্ছে, অক্ষরগুলা কান্নাকাটি করবে আর কি, যে এই ধরনের আমাদেরকে, আমরা আসলে কি ছিলাম, কি বানাইছে আমাদেরকে। এন্টারোগ্যাস্ট্রোন, ইহার আরেকটি নাম হচ্ছে জিআইপি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। আমাদের টার্গেট হরমোনের নাম থেকে বোঝা যায় কিনা যে ওইটা কি কাজ করে। টার্গেট ফুল হয়েছে কিভাবে? নামের মধ্যে আছে ইনহিবিটরি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। তার মানে অবশ্যই গ্যাস্ট্রিক রস নিয়ে কাজ করবে। ইনহিবিশন মানে থামায় দেওয়া, এই নিঃসরণ হওয়া যাবে না, বাধা দেওয়া। তুমি পড়ে দেখবা 7 নাম্বার, এটার কাজের মধ্যে লেখা আছে গ্যাস্ট্রিক জুস নিঃসরণে বাধা দেয়, গ্যাস্ট্রিক জুস নিঃসরণে বাধা দেয়। তাহলে আমরা কিন্তু এখানে মোটামুটি ভাবে এই 13টার মধ্যে 6টা পাচ্ছি। ও, আরেকটা আছে, কি আছে বলি শোনো, সেটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন। ওকে, খেয়াল করে দেখো, কোলেসিস্টোকাইনিন। এই কোলেসিস্টোকাইনিনের আরো একটা নাম আছে প্যানক্রিওজাইমিন। তোমার আজকের এই পুরা পেজের হরমোনের নামগুলোর মধ্যে 2টা হরমোনের একাধিক নাম আছে। একটা তো বললামই, এন্টারোগ্যাস্ট্রোন, ওটার আরেকটা নাম কি? জিআইপি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। আর কোলেসিস্টোকাইনিনের আরেকটা নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। তোমার কাছে আমার প্রশ্ন, প্যানক্রিওজাইমিন যদি কোনো হরমোনের নাম হয়, নামটা আসছে হচ্ছে প্যানক্রিয়াস থেকে, তাই না? প্যানক্রিয়াস থেকে প্যানক্রিওজাইমিন। তাহলে এটার কাজ কি হইতে পারে? প্যানক্রিয়াস নিয়ে কোনো কাজ করে, মানে অগ্নাশয় নিয়ে কোনো কাজ করে? তুমি পড়ে দেখবা, অগ্নাশয়ের বৃদ্ধিতে কাজ করে, অগ্নাশয়ের রস ক্ষরণের জন্য উদ্দীপনা দেয়। বুঝা গেছে? অগ্নাশয়ের রস ক্ষরণের সাথে সাথে এটাও খেয়াল রাখবা, আমরা জানি ওই উইটসাং নালীর ভিতর দিয়ে যে অগ্নাশয় রসটা আসে, ওইটার সাথে সাথে পিত্তরসও আসে। এই জন্য এই কোলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিন, এই হরমোনটার 2টা নালীর মধ্যেই কাজ আছে, 2টা রসের উদ্দীপনাতেই কাজ আছে, অগ্নাশয় রস, পিত্তরস। ওই 2টা নালী একসাথে, তোমার বইয়ের মধ্যে ছবি আছে অগ্নাশয়ের, সেখানে তুমি দেখতে পারবা। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই যে ইজি, এন্টারোগ্যাস্ট্রন বা জিআইপি, এইটা যে কাজ করে, সোমাটোস্ট্যাটিন একই কাজ করে। আরেকটা হরমোনের নাম সোমাটোস্ট্যাটিন, সেটাও পাকস্থলীর রস নিঃসরণে বাধা দেয়। তাহলে আমরা এতক্ষণ যেগুলা কাজগুলা পড়ছি, তোমাকে একটু আবার প্রশ্ন করি, তুমি উত্তর চিন্তা করো। আমাদের পড়া শেষ, আমিও বিদায়, তোমরাও বিদায় আজকের জন্য। পরিপাক ও শোষণ, আশা করি কিছুটা উপকার তো হবেই ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো আমরা হরমোন পড়তেছিলাম, পরিপাকের যারা কাজ করে। আমাদের উদ্দেশ্য 2টা, একটা উৎস পড়ে ফেলছি আমরা, আর একটা উৎস হচ্ছে কাজ। কি কাজ করে এই হরমোনগুলো? আমরা টেকনিক মাথায় রাখলাম যে এই হরমোনগুলোর মধ্যে 60% আছে যাদের নাম দেখেই বোঝা যায় তাদের কাজটা কোন এরিয়াতে। যেমন গ্যাস্ট্রিন হরমোন, গ্যাস্ট্রিক জুস নিয়ে কিছু একটা করে, 1 নাম্বার।
2 নাম্বার প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, প্যানক্রিয়াস নিয়ে কোনো কাজ করে, অগ্নাশয় রস অগ্নাশয় নিয়ে কাজ করে। প্যানক্রিওজাইমিন, যেটা কোলেসিস্টোকাইনিনের আরেক নাম, এটাও অগ্নাশয় নিয়ে কাজ করে, সাথে সাথে পিত্তরস নিয়ে কাজ করে। এন্টারোগ্যাস্ট্রোন, নাম হলো জিআইপি, ইনহিবিটরি আছে, গ্যাস্ট্রিক রস নিঃসরণে বাধা দেয়। এটার মতো এটার একটা কাজিন আছে, সেই কাজিনের নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন, ও একই কাজ করে, গ্যাস্ট্রিক রস নিঃসরণে বাধা দেয়। একটা হরমোনের নাম হচ্ছে ভিল্লিকাইনিন, ভিল্লিকাইনিন তার মানে ভিলাই নিয়ে কাজ করে। আরেকটা হচ্ছে ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, নামের মধ্যে ভ্যাসো অ্যাক্টিভ আছে, ভেসেল অ্যাক্টিভেশন, রক্তবাহিকা রক্তজালিকাকে প্রসারিত করে। বোঝা গেছে? প্রায় 6টা বা 7টার মতো হয়ে যায়। এখন তুমি বলবা যে ভাই তাহলে সবগুলাই, আচ্ছা তাসনিম বলছে এই পেজটাই হার্ড। তাসনিম এখন অনেক ইজি হয়েছে, দেখো 60% তুমি এখনই পাবা, এটা মুছে দিলে তুমি এখন, আচ্ছা মুছেই দিই না। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো গোড়া, ঠিক আছে? এখন দেখি 3টা প্রশ্নের উত্তর পারো কিনা, দেখি এবার পারো কিনা। কমেন্ট নিয়ে সবাই চিন্তা, নাইমা তো মারাত্মক চিন্তায়। নাইমা, আমি যেগুলো আমার মোবাইলে যা দেখতেছি তাই বলতেছি, তুমি এখানে কোনো কিছু নিয়ে ভুল ধারণা নিও না। আমরা তো ভুলের রাজ্যেই বসবাস, আমাদের কিছু করার নাই, ভুলের রাজ্যেই বসবাস। তাসনিম তাবাসসুম, অ্যান্সার করো। ও আসলে অনেক, আবার দিছো কেন? কি আবার? কোন হরমোনের প্রভাবে পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়? এ তো না পারার কি আছে, বলো। সবাই পারতেছে, ওকে, থ্যাংক ইউ। পরেরটা দেখো, নিচের কোনটি থেকে পরিপাক শেষে, আচ্ছা এটা কোত্থেকে আসলো, এটা তো পারছি আমরা। হ্যাঁ, কোন হরমোনের প্রভাবে পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়? গ্যাস্ট্রিন। এইটা দেখো, ইলিয়ামের প্রাচীর থেকে কোন হরমোন খরিত হয়? আমরা দেখো ডিডেনাম, পাকস্থলী থেকে একটা, ডিডেনাম থেকে ছিল, ইলিয়াম থেকে ছিল, 2টা ছিল। পারা উচিত, কিন্তু এটা না পারার কিচ্ছু নাই। তো এটা ডিওক্রাইনিন তো জীবনে হবে না, নামের মধ্যে ডিডেনাম আছে, এটা কিভাবে হয়? সেরোটোনিন তো এখানে নাই। কোন চ্যাপ্টার থেকে কে খুঁজে পাইছি? আমি করছি প্রশ্ন এগুলা। তোমাদের যেগুলা যে ব্রেন স্টর্মিং এর কোশ্চেন এই কয়েকদিন ফেস করলা, এগুলো সব আমার নিজেরই করা, নিজে টাইপ করে, ঠিক আছে? ওকে, একেবারে আমার মনে হয় পরিপাক ও শোষণ তো ফ্রাই করে খাওয়া হয়ে যাওয়ার কথা আর কি, খেয়ে ফেলবো একদম। মহসিনা তাবাসসুম ঝাঁপায় পড়ছে, সমানে লিখতেছে, আজকে যেভাবে হোক আমার নাম পড়তেই হবে। এতগুলো কেন? এই অতিরিক্ত লিখতেছে, নাম্বার কিন্তু নেগেটিভ মার্কিং হবে, কিন্তু একই প্রশ্নের উত্তর বারবার করলে কিন্তু নেগেটিভ মার্কিং করে দিতে হবে। সাজিয়া তাসনিম, সবাই পারতেছে, না পারার কিছু নাই। এই গ্রিলিন আসলো কোথেকে? গ্রিল, খেয়াল রাখবা, এটা হচ্ছে একটা হরমোন, গ্রিলিন। গ্রিল আছে না, গ্রিল, ওই যে মুরগির রান গ্রিল করা এরকম ভাবে গ্রিল, ঠিক আছে? ওই গ্রিল মনে রাখবো হচ্ছে, এইটা হচ্ছে এমন একটা হরমোন যেটা ক্ষুধার উদ্রেক করে, ক্ষুধার উদ্রেক করে। এটা বইয়ের মধ্যে আছে, ওকে? তো পারছো তো তোমরা সবই পারো দেখি। এটা বলো দেখি, অগ্নাশয় রসক্ষরণে বাধা দেয় কোন হরমোন? এইবার খুকু চোখ খুললো, এটা তো আমিও পারি না। অগ্নাশয় রসক্ষরণে বাধা দেয় কোন হরমোন? দেখো, অগ্নাশয় রস ক্ষরণ করে কোন হরমোন, এটা নিয়ে আমরা অনেক কিছু পড়লাম, কিন্তু বাধা দেয় কোনটা এটা তোমরাও পারো না, আমিও পারি না, ঠিক আছে? অগ্নাশয় রস ক্ষরণে বাধা দেয় কোন হরমোন? সোমাটোস অগ্নাশয় রস ক্ষরণ হ্রাস করে আছে একটা, এটার মধ্যে ঝামেলা আছে কিন্তু, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ওকে? সিক্রেটিন কি করে? সিক্রেটিন হচ্ছে ওই পাকস্থলী নিয়ে সব ঝামেলা,
অগ্নাশয় রস। পেপটাইডের কাজ কি? পেপটাইড ধীরগতি। পেপটাইডের কাজের মধ্যে রস নিয়ে কোনো কথাবার্তা নেই। এখানে দুইটা জিনিস একটু খেয়াল রাখবা, মানে এটাকে যদি তুমি সিঙ্গেল অ্যান্সার চিন্তা করো, মোস্ট স্পেসিফিক অ্যান্সার যদি চিন্তা করো, সোমাটোস্ট্যাটিন এবং প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এই দুইটাই হচ্ছে ডিক্লাইনিং এর মধ্যে বলা যায়, বা হ্যাঁ, কিন্তু একটা হচ্ছে দেখো লেখা আছে সোমাটোস্ট্যাটিন হচ্ছে অগ্নাশয় রস ক্ষরণ হ্রাস করে, এটা লেখা আছে। হ্যাঁ, আর বাধা দেয়, সরাসরি বাধা দেওয়া মানে একদম কোনো মুভমেন্টই করা যাবে না। হ্রাস করা মানে কমানো, ঠিক আছে, কিন্তু বাধা দেওয়া মানে কোনো কমও না বেশিও না, একদম চুপচাপ, নাড়াচাড়া করা যাবে না। সেই বাধা দেওয়ার কথাটা বলা আছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, অর্থাৎ মোস্ট স্পেসিফিক অ্যান্সার হিসেবে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড করা উচিত। এগুলো তো হবে না। সিক্রেটিন তো পাকস্থলী নিয়ে কর্মকাণ্ড, পেপটাইড তো না। পেপটাইডে ওই রসক্ষরণ নিয়ে কিছু লেখা নাই, পেপটাইড ওয়াই ওয়াই। ওকে, এ মেবি বাট নট শিওর, এমসিকিউ যেহেতু, অতএব এটা মেবি বলা যাবে না। তাসনিম তাবাসসুম, অ্যান্সার বি হবে। এবং আমরা সবসময়কার জন্যই বলি, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আমাদের বিজয়ীদের নাম অলরেডি আমরা ঘোষণা করেছি, তোমরা মেসেঞ্জার চেক করো। আর যদি সম্ভব হয় আমাদের কল সেন্টার, যেটা কল সেন্টারের নাম্বার নিশ্চয়ই জানো তোমরা, যে কোনো প্রয়োজনে কল সেন্টারের যে নাম্বার 09667474745, মুখস্থ করো, এটা এমসিকিউতে আবার আসতে পারে, ঠিক আছে? এই নাম্বারে কল দিয়ে তুমি যে কোনো ইনফরমেশন যদি চাও মেডিকেল রিলেটেড, সেটা অফিস থেকে দিয়ে দিবে, কোনো অসুবিধা নাই। তার সাথে সাথে আরও একটা অ্যানাউন্সমেন্ট, যেটা তোমাদের জন্য নিশ্চয়ই কিছুটা হেল্প হবে। তোমরা যারা ফাউন্ডেশন কোর্সে এনরোল করেছো, তোমাদের বায়োলজি বিষয়ক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের যে প্রোগ্রাম যেটা আছে মেডিকোর সার্ভার ems.com, যেখানে সেই জায়গায় কয়েকজন মেন্টরের নাম এবং তাদের মেডিকেল কলেজ এবং তাদের কন্ট্যাক্ট লিস্ট দেওয়া আছে। যদি প্রয়োজন হয় সেখানে ফোন দিতে পারবা, যেটা আমাদের আগে অ্যানাউন্সমেন্ট দেওয়া ছিল, বাট আমরা একটু একদিন পরে দিয়েছি। আমাদের কে কে এই টিমের জন্য কাজ করবে তাদের সাথে আলাপ আলোচনা করার পরে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমাদের ফাউন্ডেশন কোর্সের ওখানে গেলেই তোমরা লগ ইন করে ফাউন্ডেশন কোর্সে ঢুকলেই দেখবা যে কিউএনএ আছে। তোমার প্রশ্ন করলে উত্তর দেওয়ার জন্য লিখে, তুমি কল করতে চাও না তুমি, ঠিক আছে, সেক্ষেত্রে কিউএনএ তে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের টিম, প্রাইমারি টিম যেটা, সেটা রেডি আছে, তোমরা করতে পারো। সেক্ষেত্রে কে মেডিকোতে অ্যাডমিটেড কি অ্যাডমিটেড না এটা কোনো ম্যাটার করে না। ওখানে এনরোল করলে তোমার যদি কোনো এই চ্যাপ্টার রিলেটেড অথবা অন্য কোনো চ্যাপ্টার রিলেটেড প্রশ্ন থাকে তুমি করো। আমাদের টিচার যখন ফ্রি হবেন অ্যান্সার করা, তাদেরকে আমরা বলে দিয়েছি, তারা সেটা অ্যান্সার করবেন। এতে করে তোমাদের নিশ্চয়ই উপকার হবে। ফাউন্ডেশন কোর্সের ফেজ 1 এর আজকেই সমাপ্তি। ফেজ 2 এর রুটিন আমরা তোমাদেরকে প্রোভাইড করব এই মেডিকোর যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে, মেডিকোর পেজেও, এবং চেষ্টা করব আমাদের যে সার্ভার আছে সেই সার্ভারের মধ্যেও রুটিনটা দিয়ে দেওয়ার। কেন বলতেছি, যদি কেউ মনে করো যে আমি ওই রুটিন আপনারা কবে দিবেন না দিবেন এই নাটক কাহিনী দেখার জন্য কি ফেসবুকে লগ ইন করবো নাকি, দরকার নাই। আমাদের সার্ভারে লগ ইন করলেই হবে। ওয়েবসাইট যেটা যেটা দেওয়া আছে সেখানে লগ ইন করলে সেখানেও তুমি ফেজ 2 ফেজ 3 এর রুটিন পেয়ে যাবে। সেগুলোতেও তুমি যদি একটু শুনে শুনে ক্লাসে এখানে এটাই যদি মানে তোমার এটাই পড়া, লাইক ইটস এ লাইব্রেরি, লাইব্রেরিতে পড়া, লাইক রিডিং রুম, এইভাবে চিন্তা করো, তাহলে মনে হয় আমার কাছে মনে হয় একটু আগ্রহ আসবে। আদারওয়াইজ মনে হবে যে এগুলো কি হাট্টিমা টিম, হ্যাঁ, তারা মাঠে পারে ডিম, এগুলো কি পড়াতেছে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখতে হবে, পরিবারের খেয়াল রাখতে হবে। নিজের এবং পরিবারের উপরে বড় কোনো কিছুই নাই, কখনোই না। যদি এরকম কোনো চিন্তা আসে সেটা ভুল চিন্তা হওয়ার সম্ভাবনাই বেশি। তোমাকে অবশ্যই বুঝতে হবে তোমার প্রয়োজনে অপ্রয়োজনে আপনজন কে, প্রয়োজনে অপ্রয়োজনে তোমাকে কে তোমার ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যতের ভালো নিয়ে কথাবার্তা বলে। এটা বুঝতে পারলে সামনে এগিয়ে যাওয়াটা সহজ হয়। অনেক স্ট্রাগল, অনেক কম্পিটিশন, কিছুই করার নেই। আমরা
এই হাই ডেনসিটি পপুলেশনের একটা দেশে আমাদের জন্ম। আমাদের দেশকে অবশ্যই আমরা পছন্দ করি, ভালোবাসি, সবই ঠিক আছে, কিন্তু প্রতিযোগিতা বাস্তবতা এড়ানোর কোনো সুযোগ নেই। অতএব ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল অল্প অল্প করে পড়েও যদি কিছুটা হয় তাতে ক্ষতি কি? আল্লাহ হাফেজ।